আজকে যে সেশনটা আছে মক ইন্টারভিউ সেশন আই বিলিভ। আমি জাস্ট একটু ক্লাস নাম্বারটা তোমাদের জেনে নেব। অঙ্কন রাউত আই থিঙ্ক। হ্যাঁ, অঙ্কন রাউত। তুমি কোন ইনস্টিটিউট স্টুডেন্ট আছো? ইয়েস স্যার, আমি মেদিনীপুর ইনস্টিটিউট থেকে। ওকে, মেদিনীপুর। কত ক্লাস কমপ্লিট হয়েছে? স্যার আমাদের সেশন কমপ্লিট একদম। ওকে, মানে 144 ক্লাসেস কমপ্লিট, তাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট প্রিয়াঙ্কা নস্কর। তোমার কত ক্লাস স্যার আমি কমপ্লিট হয়েছে? সোনারপুর তুমি বললে। ক্লাস নাম্বার বলো। 80। 80। ওকে, তার মানে পেন্ট তুমি। আচ্ছা, শীর্ষেন্দু মুখার্জি। শীর্ষেন্দু, তুমি ইনস্টিটিউটের নাম আমি বলো। নিউ আলিপুর। আচ্ছা, ক্লাস আমি নাম্বার। নিউ আলিপুর 100 প্লাস। 100। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট সবাই প্লিজ ক্লাস নাম্বার আর ইনস্টিটিউটের ব্রাঞ্চের নামটা বলবে। হ্যাঁ, নেক্সট সুমনা। স্যার আমি মেদিনীপুর অ্যানিমেশন থেকে করেছি। ওকে, মেদিনীপুর থেকে অ্যানিমেশনের, বাট এটা। অ্যানিমেশন মানে মুকুল থেকে। ওকে ওকে ওকে। আর তুমি ভিএফএক্স এর যে ক্লাস চলছে, কত নম্বর ক্লাস কমপ্লিট করেছো? স্যার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, 144 কমপ্লিট হয়ে গেছে। 144 কমপ্লিটেড। ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট শুভশ্রী। কোন ইনস্টিটিউট আর ক্লাস নাম্বার? হ্যাঁ ইনস্টিটিউট নাম আর ক্লাস নাম্বার। স্যার, আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চন্দননগর ব্রাঞ্চ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমি এবার স্টার্ট করছি। সেটা হচ্ছে যেটা টেকনিক্যাল ইন্টারভিউ রাউন্ড বা সেশনে কী টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় এবং কিছু বেসিক টেস্ট ফাইল দেওয়া হয়, তো স্টুডেন্টরা যাতে ওগুলো মিস্টেক না করে এবং প্রপারলি যাতে ইন্টারভিউ এবং টেস্টগুলো দিতে পারে, তো তার জন্য কিছু গাইডেন্স আমাদের প্রোভাইড করা হবে। এর সাথে সাথে তো কিছু কোয়েশ্চেন আনসার সেশন হবে ডেফিনেটলি। তো সবাই এটা প্রপারলি মানে বোঝার এবং কোনো যদি কনফিউশন থাকে সেগুলো আমার কাছে জেনে নিও। আর এটা সিরিয়াসলি পয়েন্টগুলো কারো যদি থাকে নোট করার যদি দরকার হয় নোট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, প্রথমত টেকনিক্যাল ইন্টারভিউ সেশনে কি হয়, এটার 2-3টে রাউন্ড থাকে। ওকে, ফার্স্ট অফ অল তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা সবাই জানো আমাদের প্লেসমেন্ট পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হয়। ওখানে প্রপার ডিটেলস দেওয়া থাকে প্লেসমেন্ট পোর্টালে। ওখানে জব ডেজিগনেশন থেকে কোন কোন সফটওয়্যারে কাজ করতে হবে এবং জব মোড বা ওয়ার্কিং মোড কী আছে, অফিসের মানে ওয়ার্ক মোড কী আছে, অনলাইন অফলাইন, রেঞ্জ কী আছে স্যালারি, তো লোকেশান কলকাতার মধ্যে বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তো সব ডিটেলস দেখাতে হবে। কারেক্ট? ওখানে অ্যাপ্লাই তুমি করলে, অ্যাপ্লাই করার সময় প্রথমত শরীর বা পোর্টফোলিও লিঙ্ক দিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হয়। এটা মাল্টিপল টাইম বলা হয়েছে, স্টিল এগুলো কেন বারবার বলা হয় তোমাদের, আমি প্রথমে এইটা একবার হাইলাইট করে দিই। বিকজ প্লেসমেন্ট ডিপার্টমেন্টের ম্যাডামরা বারবার আমাদেরকে ওটাই বলেন যে এমপ্লয়ার বা রিক্রুটার, এমপ্লয়ার মানে যারা ইন্টারভিউ নেয় কোম্পানির, কারেক্ট, মানে কোম্পানির এইচআর বা সুপারভাইজার বা রিক্রুটমেন্টের যারা টিম থাকে, তো ওনারা, ঠিক আছে, যে স্টুডেন্টদের প্রোফাইল বা পোর্টফোলিও ম্যাচ করছে না। কারেক্ট? ধরো তুমি অ্যাপ্লাই করছো রোটোর জন্য, দেখা যাচ্ছে সে কম্পোজিটিং বা ভিএফএক্স রোলটা দিয়ে দিয়েছে। হতে পারে একটা স্টুডেন্ট কম্পোজিটিংয়ের জন্য অ্যাপ্লাই করছে, সে পেন্টের শরীর দিয়ে দিয়েছে বা মোশন গ্রাফিক্সের শরীর দিয়ে দিয়েছে। এটা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে, তো এটা একদমই চলবে না, ঠিক আছে? কারণ কোম্পানি বা রিক্রুটারের কাছে, এমপ্লয়ারের কাছে এনাফ টাইম নেই যে তোমাদের এই সব জিনিসগুলো অনেক পেশেন্সের সাথে দেখবে। ওনাদের কাছে খুব অল্প টাইম থাকে, ওনারা একটা স্ক্রিনিং করে নেয়। স্ক্রিনিং মানে তোমরা ওখানে অ্যাপ্লাই করলে ওই ডেটাটা পুরো কোম্পানিকে পাঠিয়ে দেওয়া হয়। কোম্পানি কী করবে, গো থ্রু করে নেবে এই স্টুডেন্টের এই প্রোফাইল। সাপোজ একটা এডিটিং বা মোশন গ্রাফিক্স বা কম্পোজিটিং বা রোটো বা পেন্ট বা ম্যাট পেন্টিং এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেছে, ওর রিলেভেন্ট কাজ আছে কিনা, তাহলে তবেই তো জাজ করতে পারবে যে এই স্টুডেন্টটা বা ফ্রেশার্স যেই আছে আর্টিস্ট, তো এ কাজটা জানে। ওটা জানলে কোম্পানি ফার্স্ট রাউন্ড তোমাদের সিলেকশন করবে ফর টেকনিক্যাল রাউন্ড, তবে তোমাকে একটা টেস্ট ফাইল পাঠাবে এবং টেস্ট ফাইল দেওয়ার পর আদার পার্সোনাল ইন্টারভিউ বা কোয়েশ্চেন অ্যান্সার সেশন, ওটা নেক্সট ডে।
তো প্রথমেই তোমাদের কি করতে হবে, প্রপারলি প্রোফাইল বা পোর্টফোলিও বা শরীরগুলো সাবমিশন করতে হবে। কীরকম, যখন তোমরা, এবং কিছু কিছু স্টুডেন্টের দেখা যাচ্ছে অনেক দিন আগে সে হয়তো জমা করেছিল, ঠিক আছে, সেই লিঙ্কটা সে ডিলিট করে দিয়েছে বা শরীরটা এক্সিস্টই করছে না, তো তোমরা ফিল আপ করে দিয়েছো, তো রিক্রুটাররা যখন দেখছেন ইউটিউব লিঙ্ক কাজ করছে না, ক্লিক করছে দেখছি চলছে না, ব্ল্যাঙ্ক এমটি, এটা অনেক টাইম হয়েছে। তো প্লিজ এটা সিনসিয়ারলি কিন্তু করতে হবে, না হলে কিন্তু তোমরা চাকরি পাওয়াতে প্রচুর প্রবলেম ফেস করবে এবং চাকরি পেতে প্রচুর ডিলে হয়ে যাবে। তো এই মিস্টেকগুলো যাতে তোমরা মাল্টিপল টাইম না করো, সেই জন্য বারবার এগুলো রিমাইন্ডার করা হচ্ছে। কি করতে হবে, প্রথমত মডিউল ওয়াইজ তোমাদের যে অ্যাজ পার সিলেবাস বা বেসড অন সিলেবাস যে শরীরগুলো বা প্রজেক্টগুলো বানাতে বলা হয়, ওগুলো প্রপারলি বানিয়ে আপডেট করে, অলওয়েজ আপডেট করতে হবে। পারফেক্ট যত বানাতে পারবে তোমাদের সুবিধা হবে। বানানোর পর ইউটিউবে আপলোড করে তোমার ফ্যাকাল্টিকে দেখিয়ে চেক করে নেবে যে স্যার কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে ফ্যাকাল্টি ফিডব্যাক দিয়ে দেবেন যে তোমার এই জায়গাতে প্রবলেম রয়েছে, তুমি আবার কারেকশন করে আপডেট করে আবার স্যারকে পাঠাবে, করে তোমার কাছে রেখে দিলে। যখনই প্লেসমেন্ট পোর্টালে গিয়ে যখন যে ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আসবে অ্যাপ্লাই করবে, প্রপার শরীর লিঙ্কটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, কারেক্ট। এরপরে তোমার কাছে একটা টেস্ট ফাইল আসবে। পুরো প্রসেসটা মিলিয়ে কিন্তু টেকনিক্যাল ইন্টারভিউ সেশন মানে কি, এটা পুরো ইন্টারভিউ যে প্রসেসটা হয়, কোথাও একটা যদি ল্যাক হয়ে যায়, কোথাও গ্যাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সিলেকশন হবে না, কারেক্ট। ধরো তুমি অ্যাপ্লাই করেছো মোশন গ্রাফিক্সের জন্য, একটা ভিএফএক্স ফাইল দিয়ে দিচ্ছ, সেখানে মোশন গ্রাফিক্সের কোনো কাজই নেই, তাহলে প্রথমেই তোমাকে রিজেক্টেড করে দেবে যে এই ইররিলেভেন্ট জিনিস দিয়ে দিয়েছে, মানে স্টুডেন্টের বেসিক কমন সেন্সই নেই। বোঝা গেল? আমরা অ্যাডিশনাল ট্রেনিং আগে দিয়েছিলাম, আবার রিসেন্টলি একটা শুরু হবে। এখন প্রচুর ভ্যাকেন্সি, দেখো এটা কিচ্ছু করার নেই, বেসড অন ইন্ডাস্ট্রির কারেন্ট সিনারিও বা ওপেনিংয়ের উপর ডিপেন্ড করে এক সময় একটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি প্রচুর বেরোয়। এখন মেনলি আফটার এফেক্টস, কম্পোজিটিং, এডিটিংয়ের উপর, মোশন গ্রাফিক্সের প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে, রোটোপেন্টেরও আছে, একটু কম আছে। তো তোমাদের চাই একটা অ্যাডিশনাল ট্রেনিং দেওয়া হবে, আই থিঙ্ক ওটা নেক্সট উইক থেকে শুরু হবে। এটা ভ্যালুয়েটেড সার্ভিসেস, তার মানে তোমাদের এক্সট্রা একটা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট। ওই ট্রেনিংটা তোমরা অনলাইনেই পাবে, তো সেখান থেকে তোমরা অ্যাডিশনাল কিছু ট্রেনিং দেওয়া হবে যাতে তোমরা এডিটিং এবং মোশন গ্রাফিক্সটা আরও বেটার করে শিখতে পারো, শরীর বানাতে পারো, অ্যান্ড ইট উইল হেল্প ইউর প্লেসমেন্ট, কারেক্ট। তো এটা একটা পার্ট আমি ভালো করে বুঝিয়ে দিলাম। এবার শর্ট সিলেকশন প্রসেস আসবে। তোমরা প্রচুর স্টুডেন্ট আছো যারা দেখছে এটা একটু ফাঁকিবাজিতে কাজটা হয়ে যাবে, অল্প টাইমে করে ফেলতে পারবো ইজি, সেই শর্টগুলো চুজ করে নাও। তোমরা স্টার্টিংয়ে যখন প্র্যাকটিস করবে, ক্লাস অ্যাসাইনমেন্ট করবে, দ্যাট টাইম তোমরা এটা করতে পারো, বাট ফাইনাল শরীর সাবমিশনের সময় বা প্লেসমেন্টের জন্য যে ফাইনাল শরীরটা বানাবে, ওখানে কিন্তু প্লিজ এটা করো না। খুব অ্যাডভান্স লেভেলের শর্ট নাও। অ্যাডভান্স লেভেলের শর্ট মানে ডিটেল শর্ট, যেটা একটু টাফ শর্ট মানে যেটা দেখবে ভালো কাজ আছে, ওটা তোমরা যদি চুজ করতে না পারো, নিজের যে ইনস্টিটিউটে ফ্যাকাল্টির কাছে যাও, ফ্যাকাল্টির সাথে ডিসকাস করো, ওনারা দেখিয়ে দেবেন। একটু ভালো শর্ট সিলেকশন করতে হবে। যদি ভালো শর্ট সিলেকশন না করো, তাহলেও কিন্তু তোমার ভীষণ প্রবলেম। কি প্রবলেম? তোমার ভালো শর্টস না পেলে তোমার কি হবে না, ওই কোম্পানি আদার্স, মানে রিক্রুটাররা আদার্সের সাথে কম্পেয়ার করবে তোমাকে। সাপোজ আমার একটা শরীর দিলাম, সেখানে দেখলাম 2-3টে শর্ট দিয়েছি, 3টি বেস্ট শর্ট, খুব ভালো ভালো শর্ট আছে, মুভমেন্ট খুব ভালো, খুব অ্যাডভান্স লেভেলে কাজ আছে। আর একজন অ্যাপ্লাই করলো, তোমাদের মধ্যে কেউ অ্যাপ্লাই করলো, সে দেখা গেল 4টে 5টা 6টা শর্ট নিয়ে নিয়েছে, কিন্তু সবই একদম সিম্পল শর্ট, খুব বেসিক লেভেলে কাজ আছে। তাহলে কি হবে? আমারটা সিলেকশন হবে। আবার এটাও হতে পারে তোমাদের মধ্যে কেউ একজন করেছে 2টো শর্ট, 3টে শর্ট দিয়ে করেছে, 3টে শর্টই আমার থেকেও এক্সট্রাঅর্ডিনারি, মানে ভীষণ অ্যাডভান্স লেভেলে খুব কোয়ালিটি ওয়ার্ক আছে। তাহলে সবার আগে তোমাদের যার আছে ওকে সিলেকশন করবে। বোঝা গেল ইম্পর্টেন্টটা? এরপরে আসি, কিছু স্টুডেন্ট দেখা যায় যারা নিজেরা কাজটা করে না, ইউটিউব থেকে কপি করে বা বন্ধুদের কাছ থেকে চিটিং করে নিজের শরীর বানিয়ে দিল। এবার যখন টেকনিক্যাল ইন্টারভিউ সেশন হবে, কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে যে তুমি এইটা কিভাবে ম্যাচ করেছো, হোয়াট ইজ দ্য প্রসিডিওর।
প্লিজ এক্সপ্লেন স্টেপ বাই স্টেপ। তখন তুমি কি করবে? প্রপারলি এক্সপ্লেন করতে পারবে? পারবে না। তো এটা অনেকবার ধরা পড়েছে। কিছু স্টুডেন্ট, হয়তো সবাই করে না, কিছু স্টুডেন্ট এটা ভাবে যে আমি একটা নিজে মেহনত করব না, আমি কোথা থেকে একটা ভালো কাজ চিটিং করে সেটা নিজের শরীরে অ্যাড করে দিয়ে দেবো। ওটা কিন্তু করতে যেও না, ওটা তুমি ট্রাভেলে পড়বে কিন্তু, যে করবে। কারেক্ট? বোঝা গেল? আচ্ছা, এরপরে কি হলো, প্রথম ভালো শরীর জমা দিয়েছো, কোম্পানি সিলেকশন করে নিল ফর টেস্ট, মানে ফার্স্ট রাউন্ড তুমি সিলেকশন হয়ে গেলো। সেকেন্ড রাউন্ডে তোমার কাছে একটা টেস্ট ফাইল এলো। কারেক্ট? টেস্ট ফাইল আসবে। টেস্ট ফাইল হতে পারে আমাদের ইনস্টিটিউটে এসে এক্সাম হচ্ছে, তো এখন বেশিরভাগই ওনাদের কাছে দেখছি টাইম কম, ওনারা অনলাইনে রিমোটলিই করছে। তোমার বাড়িতে একটা ভালো পিসি রাখা দরকার, কারণ ইনস্টিটিউটে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি তোমার ইনস্টিটিউটে এসে টেস্ট দিতে পারবে না। আর তো ওটার জন্য তোমাকে একটা পিসি অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? যার কারো পিসি যদি না থাকে বাড়িতে, তো ভালো একটা পিসি তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। এবং যে টাইম ফ্রেম দেবেন, ধরো 1 দিন 2 দিন 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা কিছু একটা টাইম ডিউরেশন দিয়ে দেয়, যে একটা ওই টাইম ফ্রেম আছে, ওই টাইম ফ্রেমের মধ্যে বা ডেডলাইনের মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্টটা বা টেস্ট ফাইলটা কমপ্লিট করে সাবমিশন করতে হবে। কারেক্ট? আর একটা পার্ট থাকছে যেখানে টেস্ট ফাইল যে বানাচ্ছ, টেস্ট ফাইলে কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন আছে। কারেক্ট? আমি ওটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আমি কিছু দেখাচ্ছি টেস্ট ফাইল, যেগুলো প্রিভিয়াস কিছু কোম্পানিজ আমাদের এখান থেকে স্টুডেন্টদেরকে রিক্রুট করেছেন, এবং ওনারা কিছু টেস্ট ফাইল দিয়েছিলেন। তো তার কিছু রেফারেন্স আমাদের কাছে আছে, তো সেগুলো আমি তোমার সাথে শেয়ার করছি, তো তাহলে তুমি অনেকটা বুঝতে পারবে। ঠিক আছে? তো অনেক সময় কি হয়, স্টুডেন্টরা অ্যানোটেশন ফলো করে না। অ্যানোটেশন মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে গাইডলাইন। সবার একটা টেস্টের একটা গাইডলাইন থাকে, তো গাইডলাইনটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। যদি না মেনটেন করো তাহলে কিন্তু মুশকিল। তো অলওয়েজ কিন্তু গাইডলাইনটা ফলো করতে হবে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, এখন কিন্তু অনেক স্টুডেন্ট এই সেশনটাতে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছে, তো আমি কাউকে অ্যাকসেপ্ট করছি না। তোমাদের বন্ধুবান্ধব কেউ যদি তোমাদেরকে পরে ইনফর্ম করে যে এরকম ব্যাপার, আমাদের ট্রেনিং লিঙ্কে তো জয়েনই করা যায় না, তো তুমি জানিয়ে দিও যে একটা টাইম থাকে, 10:30 ছিল, 10:37, 38, ম্যাক্সিমাম 10:40 পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করছি, তারপরে কাউকে অ্যাকসেপ্ট করছি না। ঠিক আছে? অন টাইম, এই ডিসিপ্লিনটাও দরকার, কারণ এই ডিসিপ্লিনের জন্যই কিন্তু প্রচুর স্টুডেন্টের চাকরিটা হয় না। মানে রুলস রেগুলেশন ফলো করতে হয়, এটা একবার জানিয়ে দিও। আচ্ছা, এবার দেখো, এটা আমি সবের দেখিয়ে দেবো। আমার কাছে সবাই কম্পোজিটিং, রুটু পেন্ট, ম্যাট পেন্টিং সবার টেস্ট ফাইল রয়েছে। তো এটা যেরকম একটা কোম্পানির টেস্ট ফাইল ছিল, এটাকে বলে অ্যানোটেশন বা নোট বা গাইডলাইন। এটা কিন্তু প্রপারলি তোমাদের ফলো করতে হবে। কোনো স্টুডেন্ট প্রপারলি যদি ফলো না করে ইনস্ট্রাকশান, তাহলে সে কিন্তু প্রথমেই রিজেক্টেড হয়ে যাবে, এবং এটা প্রচুর বার হয়েছে, স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারেনি। তো তোমাদের কি করা উচিত, যদি তোমাদেরকে অনলাইনে টেস্ট ফাইল পাঠিয়ে দেয়, তোমরা ফ্যাকাল্টির সাথে ডিসকাস করতে পারো ইমিডিয়েটলি, যে স্যার আমার কাছে একটা টেস্ট ফাইল এসেছে, এরকম ব্যাপার, আমি বুঝতে পারছি না কীভাবে শুরু করব, বা ইনস্ট্রাকশনটা স্যাররা বলে দেবেন। ঠিক আছে? তো ইনস্ট্রাকশন কিন্তু ফলো করতে হবে। তার রিজনটাও আমি বলে দিচ্ছি। ধরো তোমরা এখানে কোর্স কমপ্লিট করার পর একটা কোম্পানিতে একটা প্রজেক্টে কাজ করছো। কারেক্ট? তো কি আছে, প্রজেক্টে কাজ করছো যখন, সেটা ফিল্মের হতে পারে, কমার্শিয়াল অ্যাড, সিরিজ, ওটিটি প্ল্যাটফর্মের কাজ হতে পারে। তো তোমাদের কাজটা তো ওরা ইউজ করবে মানে সিনেমাতেই কাজে লাগাবে, তাই তো? নাহলে তোমাকে দিয়ে ফালতু এগুলো কাজেই লাগাবে, তোমাকে স্যালারি দিয়ে রেখে কাজটা করতে দিয়ে কি লাভ আছে? তো যারা সুপারভাইজার রয়েছেন, প্রোডাকশন হেড আছেন, তো ওনারা সবাই মিলে বসে একটা প্ল্যানিং বানিয়েছে যে এখানে এইটা লাগবে, এখানে এইটা লাগবে। তো তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিল, তার মানে সেই কাজটাই লাগবে। তুমি গাইডলাইন মেনটেন করে না নিজের মতো করে কাজটা করলে, তাহলে কি সেই কাজটা ইউজ করতে পারবে সিনেমায় বা মুভিতে? তার মানে ওয়েস্ট অফ ওয়ার্ক হয়ে গেল, তো সেটা কাজে লাগবে না, তাহলে তাদের পারপাস সলভ হলো না। তো তাই ইনস্ট্রাকশন ফলো করা ভীষণ দরকার। তো তাই যখনই ফ্রেশার্স হোক, এক্সপিরিয়েন্স লেভেলের টেস্ট হয়, অলওয়েজ রিক্রুটাররা বা সুপারভাইজার যারা টেস্ট ফাইলটা, যারা নতুন রিক্রুটমেন্ট করে,
তখন একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, যে গাইডলাইন ফলো করে স্টুডেন্টটা কাজ করতে পারছে কিনা, বা এমপ্লয়িটা কাজ করতে পারছে কিনা, বা আর্টিস্টটা কাজ করতে পারছে কিনা। তো ইনস্ট্রাকশন প্রপারলি ফলো করতে, এই ইনস্ট্রাকশন দিয়ে কী বোঝা গেল, 3টে আলাদা লেয়ারে ম্যাটটাকে আউটপুট দিতে হবে। এইটা একটা লেয়ারে, এইটা একটা লেয়ারে, এইটা একটা লেয়ারে। একটা গ্রিন দিয়ে বোঝা যাচ্ছে, গ্রিন লেয়ার, ব্লু লেয়ার অ্যান্ড রেড লেয়ার, আলাদা লেয়ারে 3টে ম্যাটটা আউটপুট দিতে হবে। এবং ডেফিনেটলি এটা রোটো করার সময় তো একটা শেপে হবে না, এখানে প্রচুর শেপ ব্রেকডাউন করে করে করবে, ওটার তো কোনো প্রবলেম নেই। বাট ফাইনাল আউটপুট যেটা ম্যাট ট্রেনটার দেবে, বা শেপ যদি আউটপুট, তার মানে এইটা পুরো একটা লেয়ারে আসবে। এবার এখানে টাইট ওভারল্যাপের ব্যাপার আছে। আই বিলিভ তোমরা সবাই ক্লাসে পড়েছো প্রিসাইজ রোটো আর গার্বেজ রোটো। এখানে কি আছে, এইটা উপরের লেয়ার আছে, দেখো এই ক্যারেক্টারটা মানে ফোরগ্রাউন্ডে রয়েছে, কারেক্ট, এটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো এর দেখো, তার মানে এইখানে প্রিসাইজ রোটো হবে, এখানটা মানে টাইট, এখানটা টাইট হবে। আই থিঙ্ক তোমরা সবাই জানো টাইট অ্যান্ড ওভারল্যাপের ফান্ডাটা। এখানে এটা মানে এই ক্যারেক্টারটা সামনে টাইট হবে, আর এইটা ওভারল্যাপ, মানে এইটা ওভারল্যাপ থাকবে, এইটা পিছনে ম্যাটটা থাকবে, সামনে এটা বসিয়ে দেবো, তারা এটাই প্রপার প্রমিনেন্ট দেখা থাকবে। এইটা তার মানে এইখানে যে লেগটা রয়েছে ক্যারেক্টারে, এই পার্টটা টাইট থাকবে। বোঝা গেল টাইট ওভারল্যাপের ফান্ডা? তো এটাও কিন্তু মেনটেন করতে হয়। কারণ এই সব সিম্পল জিনিসের জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু রিজেক্টেড হয়ে যায়। এরপরে কোয়েশ্চেন আনসার সেশন তো আছেই, কী টাইপের কোয়েশ্চেন করা হয় সেটাই আমি ডিসকাস করবো এবং তোমাদেরকেও জিজ্ঞাসা করব। তো এগুলো কিন্তু দরকার, শুধু অফিস ইনস্টিটিউটে এলাম, কাজ করলাম, কোনো রকমে প্রজেক্ট জমা দিলাম বা দিলাম না, ব্যাস হয়ে গেল, কোর্স কমপ্লিট হয়ে গেল, চাকরি পেয়ে যাবো, এটা কখনো হয় না। কিছু রুলস রেগুলেশন থাকে যেগুলো কিন্তু প্রপার ফলো বা ইনস্ট্রাকশন ফলো করতে হয়, গাইডলাইন মেনটেন করতে হয়, নাহলে কিন্তু খুব মুশকিল। ক্লিয়ার এটা? নেক্সট আমার কাছে আরও কিছু টেক্সট ফাইল রয়েছে। এখানে দেখো, এটা একটা পেন্টের টাস্কিং। দেখো এখানে একটা পিডিএফ পাঠিয়ে দিয়েছে, তো পিডিএফের মধ্যে দেখে দিয়েছে পেন টাস্কিং, রিমুভ ট্যাগ অ্যাট নেক অফ হোয়াইট শার্ট। দেখো এখানে আবার মার্ক করে দিয়েছে রেড কালার দিয়ে, ট্যাগ অ্যাট সাইড অফ হোয়াইট শার্ট। ফ্রেম মানে কোন সেটিংসে কাজ করবে এটাও কিন্তু বলে দিয়েছে, FP25 রেফারেন্স এত সেটিংস, প্রজেক্ট সেটিংস, এই দুটো এই দেখো করতে হবে। বোঝা গেল? তো তুমি ধরো এইটা না করে, এই দুটো না করে অন্য কিছু কাজ করে তুমি পাঠিয়ে দিলে ফাইলটা, তো তোমাকে কি সিলেকশন করবে না। এবং এটা করছো মানে একটা প্রমিনেন্ট করতে হবে। আর একটা জিনিস হয়, অনেক সময় টেস্ট ফাইল যখন সাবমিশন করা হয় তখন ইচ্ছা করে ক্যান্ডিডেট, মানে তোমরা যখন টেস্ট দেবে তোমার পেশেন্স লেভেলটা জাজ করা হয়, মানে অনেকটা বড় শর্টস দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যে শর্টটা যখন দেওয়া হচ্ছে, ডেফিনেটলি একটা শর্টই দেওয়া হবে, অনেক দেওয়া হবে না, তো শর্টস বলবো না, শর্ট একটা শর্টই তোমাদেরকে হয়তো দেবে টেস্টের জন্য। সেই শর্টটা ধরো অনেক লং ফ্রেম আছে, মানে 180 ফ্রেমের শর্ট আছে, বা 200 ফ্রেমের বা আরও বেশি শর্ট আছে। তো তোমাকে ধরো একটা রেঞ্জ বলে দিল যে তোমাকে এই ফ্রেম থেকে এত ফ্রেম কাজ করতে হবে, তুমি নিউকে করো, সিলভেটে করো, যেই সফটওয়্যারে কাজ করছো, তো ফ্রেম রেঞ্জটা কিন্তু তোমাকে প্রপার সিলেক্ট করে নিতে হবে। প্রচুর স্টুডেন্ট কিন্তু এই সেটিংসগুলো সম্বন্ধে কিন্তু ওয়াকিবহল থাকে না, মানে এটা কনসাসলি জিনিসটা সেটিংসগুলো করে না, প্রজেক্ট সেটিংস। তো প্রজেক্ট সেটিংস যদি প্রপারলি না করো তাহলে কিন্তু তুমি প্রবলেমে পড়বে। বোঝা গেল? প্রজেক্ট সেটিংস, ওটাকে হ্যান্ডেল লেন্থ বলে। হ্যান্ডেল লেন্থ মানে এত ফ্রেম থেকে এত ফ্রেম কাজ করবে, কিন্তু এক্সট্রা কিছু ফ্রেম দেওয়া থাকে। এটা ভিএফএক্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুবই অ্যাপ্লিকেবল হয়, তার কারণ তোমরা নিশ্চয়ই জানো পেন্টের ক্ষেত্রে বেশি, কিন্তু কম্পোজিটিং ক্ষেত্রেও কাজে লাগে। সেটা হচ্ছে কিছু রেফারেন্স পাওয়ার জন্য, নিশ্চয়ই জানো এই ক্যারেক্টারটা রিমুভ করতে হবে। তো এই ক্যারেক্টারটা না থাকলে এই যে ফুটবল গ্রাউন্ডের যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা কী টাইপের, কোন জায়গায় কী অ্যালাইনমেন্ট, প্রপোর্শন, বা এখানে কী টেক্সচার রয়েছে কী করে বুঝবে, তার জন্য একে বলে হ্যান্ডেল লেন্থ শর্ট। এক্সট্রা কিছু ফ্রেম দেওয়া থাকে, বিকজ ওখান থেকে সোর্সটা যাতে কালেক্ট করে কাজটা করা যায়। ক্লিয়ার?
তো এর জন্য কি হয়, এখানে এক্সট্রা কিছু ফ্রেম দেওয়া থাকে, তো ওই ফ্রেমটাকে তোমাকে দেওয়া হয় ওই রিজনের জন্য। তো তোমাকে তাই কাজ করার সময় ওটা একটু দেখে নিতে হবে। আরও একটা জিনিস আছে, কখনো কখনো কাজ করার সময় ইচ্ছা করে প্রচুর বেশি ফ্রেম দিয়ে দেয়। তুমি ধরো তোমার যে টাইম সেখানের মধ্যে হয়তো 40 ফ্রেমে শর্টস করলে, 40 ফ্রেমে একদম মানে একদম পারফেক্ট কাজ করলে। ধরো 200 ফ্রেমে তোমাকে শর্ট দিয়েছে বা 100 ফ্রেমে শর্ট দিয়েছে, সাপোজ আমি বলছি 100 ফ্রেমে শর্ট দিয়েছে টেস্টে, তুমি 40-50 ফ্রেমস তুমি প্রপার একদম একদম কি বলবো কোয়ালিটি ওয়ার্ক করেছো, পারফেক্ট প্রিসাইজলি কাজটা কমপ্লিট করেছো, তোমার চান্স থাকবে সিলেকশন হয়ে যাওয়ার। বাট একটা অন্য একজন স্টুডেন্ট কি করেছে, 100 ফ্রেম পুরোটাই ট্রাই করেছে কিন্তু বিচে মানে মাঝে মাঝে কি করেছে, ক্লিয়ার কাজটা হয়নি, মানে প্রচুর প্রবলেম আছে কাজের, মানে পারফেক্ট না, প্রচুর ভুলভাল করেছে, তার কিন্তু কাজটা সে কিন্তু লেস সিলেকশন চান্স থাকে, মানে হবেই না, রিজেক্টেডও করে দেবে ওরা। বিকজ তুমি যতটুকু কাজ করেছো পারফেক্ট কাজ করেছো, ওনারা বলুন, ওনারা একটা অ্যাটলিস্ট ওনারা একটা ক্রাইটেরিয়া ভাববেন যে ঠিক আছে একটা স্টুডেন্ট এতটা কাজ করতে পারেনি, তো অ্যাটলিস্ট যেটুকু কাজ করেছে ওটুকু পারফেক্ট করেছে, তো ওকে নেওয়া যেতে পারে, বোঝা গেল? এইভাবে ওনারা কনসিডারেশনে যায়। আর এটা ইচ্ছা করে অনেক সময় দেওয়া থাকে, বিকজ তোমাদের পেশেন্স লেভেল বা তোমাদের ডিসিশন মেকিংটা কীরকম করছো ওটা জাজ করার জন্যে। তো সেই সবের জন্য এইসব ইন্টারাকশন সেশন আগে যখন এরকম করে দেখবে অনেকেই কানেক্টে বা আমি মিটিং করেছি, সেখানে হয়তো যারা পুরনো স্টুডেন্ট ফেস করে থাকবে, তখনও কিন্তু আমি এই পয়েন্টগুলো হাইলাইট করতাম। এগুলো কিন্তু কারণ যখনই কোম্পানি টেস্ট দেয়, এবং একটা সময় আমিও যখন প্রোডাকশানে কাজ করেছিলাম, আমাকেও কোথাও চাকরিতে ঢুকতে হয়েছে, আমাকেও এই জিনিস ফেস করতে হয়েছে, এবং পরে যখন সিনিয়র হয়ে আমিও কারো টেস্ট নিতাম তখনও এই জিনিসটা আমরা করতাম, বিকজ এটা খুব দরকার কাজ করার জন্য, পেশেন্স লেভেলও দরকার এবং ডিসিশন নেওয়াটা দরকার। কিছু স্টুডেন্ট আছে কোনো জিনিস শর্ট পেলো সঙ্গে সঙ্গে কম্পিউটারে বসে কাজ করতে শুরু করে দিলাম, না, একটু শর্টটাকে নিয়ে অবজার্ভ করো, দেখে নাও কোথা থেকে কাজ শুরু করো, মুভমেন্টগুলোকে জাজ করা উচিত, একটু প্রি প্ল্যানিং করে নেওয়া উচিত, তারপর কাজটা করো। এবং এটাও বলছি না যে 8 আওয়ার্স তোমাকে একটা কাজ করার জন্য টাইম দেওয়া হলো, তুমি 7 ঘন্টা ধরে তুমি থিঙ্কিং করছো, অ্যাটলিস্ট 40 মিনিটস হাফ অ্যান আওয়ার তো দেওয়াই যেতে পারে, বা 1 আওয়ারও দেওয়া যেতে পারে, যে না আমি কীভাবে কী করবো এটা ভেবে নিলাম, এবার কাজটা শুরু করি, একটু প্ল্যানিং করে নেওয়া উচিত, বোঝা গেল? ধরো সব সময় দেখবে এটা সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, প্রতিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রেই, যে ফার্স্ট ফ্রেম থেকে কাজটা শুরু করবো না মিডিল থেকে, তো ওটা কিছু কিছু মেনলি এটা রোটো পেন্ট কম্পোজিটিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, মোশন গ্রাফিক্স এডিটিংয়ের ক্ষেত্রে ওরকম অ্যাপ্লিকেবল হয় না, কোন ফ্রেম থেকে স্টার্ট করবো, তো সেটা তুমি শর্টটা অ্যানালিসিস করলে বুঝতে পারো কোথা থেকে স্টার্ট করলে তোমার জন্য বেটার হয়। তো এই সব টেকনিক্যাল অ্যাওয়ারনেসগুলো থাকা উচিত, না হলে কিন্তু ভীষণ ডিফিকাল্টিজের মধ্যে তোমরা পড়বে। ক্লিয়ার? নেক্সট, এখানে প্লেট আছে, প্লেটও এটা আর দেখিয়ে সময় নষ্ট করছি না, আমি জাস্ট যেগুলো মেন জিনিস, যেগুলো এখানে আরেকটা কোম্পানি একটা টেস্ট ফাইল, এইগুলো সব কোম্পানির টেস্ট ফাইল, মানে আমাদের এখান থেকে স্টুডেন্ট যখন রিক্রুট করার জন্য কোম্পানি আসে, কোম্পানি এই টেস্টগুলোকে প্রোভাইড করে দেয়, ঠিক আছে? তো কোম্পানি কি করে, এই জিনিসগুলো, এই রেজুলেশনগুলো, এই গাইডলাইনগুলো দিয়ে দেয়, বিকজ এভরি কোম্পানি যে কাজ করছে প্রজেক্ট, আমি বললাম কোথায় কাজ করে, সবই তো ফিল্মে, অ্যাডে, কমার্শিয়াল এপিসোড, এতেই কাজ হবে। তো তোমার কাজটা যদি তারা ইউজ না করতে পারলো, তাহলে তোমাকে দিয়ে লাভ কী আছে, তোমাকে রেখে লাভ কী আছে, কারেক্ট? তো তাই ইনস্ট্রাকশন ফলো করেই কিন্তু কাজ করতে হবে। ধরো একটা সিনেমা 2 ঘন্টা সিনেমা হচ্ছে, সেখানে ভিএফএক্সের তো কাজ আছে 1 ঘন্টা, ঠিক আছে? তো 1 ঘন্টা ওদেরকে তো সিলেকশন করতে হবে, কোন শর্টগুলো কী আছে, ওদেরকে কম্পাইল করতে হবে, শর্ট আউট করতে হবে, করে তারপরে কোন ডিপার্টমেন্টে কী কাজ আছে, এডিটিংয়ের, মোশন গ্রাফিক্স, ডাইনামিক্স, এফএক্স, তো ওনাদেরকেও সেগুলো সেগ্রিগেট করতে হয়, তারপর ডিপার্টমেন্ট ওয়াইজ ওনাদেরকেও পাঠাতে হবে, ওনাদেরকে একটা কস্ট, বাজেটিং সব ব্যাপার থাকে, তো করে তারপরে তো পাঠাবে। তো তাই এইখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো মেনটেন করা খুব দরকার। এখানে দেখো টাস্ক, প্রিসাইজ রোটো ক্যারেক্টার, গার্বেজ রোটো, প্রিসাইজ রোটো আই বিলিভ তোমরা জানো, তো এখানে দেখো দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবং এখানে এমনভাবে মার্ক করেছে, এখানে বুঝতে পারবে ফ্রেম রেট, এফপিএস জানো, দেখো দিয়ে দিয়েছে, রেজুলেশন দিয়ে দিয়েছে, ফাইনাল রেন্ডার দিয়ে দিয়েছে,
আলফাতে টিফেতে যেতে হবে। দেখো ফাইনাল সব আউটপুট দিয়ে ফ্রেম রেঞ্জ দিয়ে দিয়েছে 42:106, যেটা আমি আগেই বলছিলাম যে হ্যান্ডেল লেন্থ দেওয়া থাকে, কোম্পানি যখনই টেস্ট নেয় অনেকটা হ্যান্ডেল লেন্থ দিয়ে রাখে এক্সট্রা ফ্রেমস। তো তোমাকে এখানে কি করতে হবে, এখানে ফ্রেম রেঞ্জটা দেখে কাজ করতে, এটা ইচ্ছা করে কোম্পানি করে তোমার পেশেন্স লেভেল চার্জ করার জন্য, তুমি কতটা সিনসিয়ারলি কাজ করছো, তুমি কতটা শিখেছো, তোমার অ্যাওয়ারনেস কতটা রয়েছে কাজ করার জন্য। বুঝতে পেরেছো? কেউ কেউ স্টুডেন্ট আছে ধরো এখানে 1 থেকে 106 ফ্রেম দিয়ে দিয়েছে, 1:106, ঠিক আছে ফ্রেমস। তো স্টুডেন্টরা তো দেখলোই না, এক ফ্রেমটাকে কাজ করা শুরু করে দিল, তো ওইটা ওয়েস্ট হয়ে গেল না। অ্যাকচুয়ালি 42 এই ফ্রেমটা কাজ করতে হবে। আচ্ছা এখানে দেখো দিয়ে দিয়েছে, তার মানে এটা সেপারেট লেয়ারে ম্যাটটা দিতে হবে না, এইখানে যে কস্টিউম বা কিছু একটা রয়েছে এটা এবং ক্যারেক্টার মানে একসাথেই ম্যাটটা যাবে, ঠিক আছে? সেপারেট ম্যাটের কথা কিন্তু বলেনি কোথাও, ঠিক আছে? এখানে না প্রিসাইজ ওটা ভুল বললাম, এটা যে কোনো কারণের জন্যই হোক ওনারা কালারটা এরকম করে, আমি একটু কন্ট্রোল প্লাস করে দেখাই, এটা একটা আমি ভুল বলছিলাম, এখানে আমি এই যে প্রিসাইজ রোটো রেখেছি, আমি কালারটা দিয়ে জাজ করলাম, সবসময় কিন্তু কালার দিয়ে জাজ করা যায় না। এই দেখো টাস্কে প্রিসাইজ রোটো ক্যারেক্টার অ্যান্ড প্রপস, আমি এটা দেখিনি, মানে দেখেছিলাম। এই দেখো টাস্কে ভালো করে বুঝো, এটাই কিন্তু ভুল করো স্টুডেন্টরা টাস্কে, তো সেই জন্যই কনফিউশন, তাহলে যে টিচারের সাথে কথা বলবে, এগুলোই কিন্তু টেকনিক্যাল কোয়ারিজ বা টেকনিক্যাল অ্যাওয়ারনেসটা দরকার। সেটা ইন্টারভিউর সময় সেম মিস্টেকগুলো করে অনেকে। টাস্কের ক্ষেত্রে দেখো প্রিসাইজ রোটো ক্যারেক্টার অ্যান্ড প্রপস, মানে এই দুটো আলাদা আলাদা লেয়ারে করতে হবে। ক্যারেক্টার মানে এই ক্যারেক্টার ক্যাপ মাথা এটা ক্যারেক্টারটা আলাদা লেয়ারে একটা ম্যাট যাবে, আর একটা এই প্রপসটা যাবে, প্রপসটা দুটো লেয়ারে যাবে, একটা হচ্ছে এই লেয়ারটা, এটা পুরোটা একটা লেয়ার এই দিকটা দিয়ে দাও, একটা এইটা লেয়ারে যাবে। এবার এটা এই জায়গাটা জানো এটার ওভারল্যাপ করে দেবে, ক্যারেক্টারটা সামনে থেকে পড়ে যাবে, প্রবলেম সলভ। এটাও এইদিকে পড়ে যাবে, ক্যারেক্টারটা প্রতিদিকে পড়ে যাবে। বোঝা গেল? তো এইভাবে আমরা জিনিসগুলোকে করব কন্ট্রোল। আমি পুরোটা দেখি, তারপর এটা সফটওয়্যারে নিয়ে যদি কিছু করে দেখানো যায় আমি চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে যে পয়েন্টগুলো আছে ওগুলো আমি তাড়াতাড়ি হাইলাইট করে করার চেষ্টা করি। সব টেস্ট ফাইল আমার কাছে রাখাও সম্ভব হয় না, প্রচুর টেস্ট ফাইল, আমি কিছু ফাইল ডিলিট করে দিতে হয়, তো প্রচুর টেস্ট ফাইল। আচ্ছা এখানে দেখো একটা কম্পোজিটিং টেস্ট আছে, ইনপুট আউটপুট প্রসেস। ইনপুটে মানে কি করতে হবে, কি দিয়েছে সেগুলো তোমাকে এখানে পড়ে নিতে হবে। প্রসেস পুরো আছে, আউটপুট টেস্ট ইভ্যালুয়েশন, মানে টেস্ট তুমি তো টেস্ট এটা দিলে, ইনপুট প্রসেস করে আউটপুট দিয়ে দিলে, এবার টেস্ট ইভ্যালুয়েশন মানে ওরা কিভাবে চেক করবে, মানে ওরা কোন কোন ক্রাইটেরিয়া চেক করবে, সেগুলো ম্যাচ করলে তবে তোমাকে ওরা সিলেকশন করবে, মানে সিম্পলি তোমাকে তবে ওরা চাকরি দেবে। টেস্ট ইভ্যালুয়েশন প্রসেসটা বলে দিয়েছে, তাতে কি হয় তুমিও বুঝতে পারবে যে ওদের এক্সপেকটেশন কী রয়েছে বা ওদের ক্রাইটেরিয়া কী রয়েছে, সেই হিসেবে তুমি তোমার কাজটা করতে পারবে। প্রসেস, রেফারেন্স গিভেন, ফাইনাল আউটকামস, নেমিং কনভেনশন, ঠিক আছে? এখানে আরও একটা জিনিস রয়েছে, প্রচুর স্টুডেন্ট ভুল করে, ফাইল ম্যানেজমেন্ট, ফোল্ডার স্ট্রাকচার একদম জিরো। এটা ডেফিনেটলি তোমাদের ফ্যাকাল্টিরা অনেকবার বলে দেয়, কিন্তু কখনোই স্টুডেন্টরা কিন্তু এইগুলোর উপর সিরিয়াসলি কাজ করে না। তোমাকে ওভারঅল সব জিনিসগুলোর উপর কিন্তু ফোকাস করতে হবে, একটাও যদি মিস করে যায় তাহলে মুশকিল। এখানে কম্পেট টেস্ট, ডেট, আর্টিস্ট নেম, প্রজেক্ট ফাইল, রেন্ডার, ডিফিএক্স অ্যান্ড এমওভি বোথ দিতে হবে কিন্তু। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, যেমন কিছুদিন আগে একটা কোম্পানি এসছিল, তো কোম্পানি এই শর্ট ফর্মগুলো নাম জিজ্ঞাসা করেছে, ডিফিএক্স স্ট্যান্ড ফর বা হোয়াট ইজ ফুল ফর্ম অফ ডিপিএক্স, এগুলো গুগল করবে, দেখে নেবে এমওভির ফুল ফর্ম কী আছে, এগুলো একটু দেখে রাখবে। মেনলি আমাদের ইন্ডাস্ট্রিতে চলে এমওভি, MP4, ডিপিএক্স, সিকোয়েন্সের মধ্যে ডিপিএক্স, ইএক্সআর, টিফ, টার্গা, এগুলো একটু ভালো করে ফুল ফর্মগুলো দেখে নেবে, ইন্ডাস্ট্রিতে এগুলোই চলে। তো এগুলো আজকে আমি এক্ষুনি বলে দিতে পারি, আবার ভুলে যাবে, এত কমপ্লিকেশন যে লাভ নেই, আমি জাস্ট এগুলো বললাম, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? প্রচুর এখানে মুখস্থ করতে হয় না, আমাদের মেনলি
তোমার টেস্ট ফাইল, তোমার কমিউনিকেশন স্কিল, অ্যাটিটিউড, বিহেভিয়ারের উপরেই সিলেকশন প্রসেসটা হয়ে যাবে তোমাদের। বাট ফিউ থিংস যেগুলো তোমাদের মেনটেন করতে হবে সেগুলো আমরা জাস্ট হাইলাইট করে দিচ্ছি, কারেক্ট? তো এগুলো একটু দেখে নেবে। এগুলো সিকোয়েন্সের জন্য আমাদের যেটা চলে ইন্ডাস্ট্রিতে ডিপিএক্স, ইএক্সআর, টিফ, টার্গা, এই চারটি মোস্টলি চলে। জেপেক সিকোয়েন্স কখনো কখনো বের করা হয় বিকজ ফর প্রিভিউ পারপাস, মানে ইন্টারনাল চেকিং পারপাস, বিকজ অফ ওটা লো রেজের হয়, রেন্ডার বের করতেও সুবিধা হয়। তোমরা নিশ্চয়ই যেন আফটার এফেক্টস হোক, প্রিমিয়ার হোক, সিলভেট হোক, নিয়োগ হোক, রেন্ডার প্রসেসে প্রচুর টাইম লাগায়, এবং তার রিজনটাও তোমরা জানো, রেন্ডার প্রসেসে টাইম লাগার কারণ কোয়ালিটি অফ আউটপুট তবে বেরোবে, এবং কম্পিউটার কনফিগারেশন খারাপ হলে প্রচুর প্রবলেম হয়, আরও টাইম বেশি লাগে, ক্র্যাশও করে যেতে পারে। তো সেই জন্যে কখনো কোনো মানে টাইমকে অ্যাডজাস্ট করার জন্যে কোনো কোম্পানি ইন্টারনাল যখন চেকিং করে তখন কখনো কখনো জেপিজি বা জেপেক যে সিকোয়েন্স আছে সেখানেও কিন্তু বের করা হয়। তাছাড়া MP4 MOV তো আছেই, ঠিক আছে? এখানে টাইম দিয়েছিল 8 আওয়ার্স এক্সক্লুডিং লাঞ্চ, মানে লাঞ্চ টাইম এসব বাদ দিয়ে তোমাকে ফিক্স 8 আওয়ার্স দেবে টেস্টটা কমপ্লিট করার জন্য। বুঝে গেলে কীরকম আসে। রেফারেন্স এখানে দেখো দিয়ে দিয়েছে কি করতে হবে। এটা হচ্ছে ফাইনাল আউটপুটস, কারেক্ট? আর এখানে বিজি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড, এর এখানে প্লেট দেওয়া আছে, এটা আউটপুট। এখানে 2K প্লেট দেওয়া আছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে? তো এইগুলো ছিল বেসিক কিছু ক্রাইটেরিয়া যেগুলো করতে হয়। এবার এই ফাইলটার উপরে তুমি কম্পোজিটিং কমপ্লিট করবে, বা তোমাকে পেন্টের একটা ফাইল ছিল, এটা না পেন্ট, হ্যাঁ। তো এইটার উপর একটা টেস্ট ছিল, তুমি টেস্ট দিয়ে সাবমিশন করেছো। তোমাকে এবার কোয়েশ্চেন করা হলো যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সিকোয়েন্স পেন্ট। কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে পেন্টের ক্ষেত্রে? বা এটাও হতে পারে যে ফর ট্যাগ রিমুভাল হোয়াট স্টেপ ইউ আর টেকেন, মানে কি কি স্টেপ তুমি নিয়েছো বা নেবে। এই সব কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের আসতে পারে, কারেক্ট? আচ্ছা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু কারো অ্যান্সার একটু এক্সপেক্ট করব, কেউ যদি একটু রিপ্লাই করো আমার জন্য বুঝতে সুবিধা হয়। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে, এগুলো হেল্প হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। বাকিরা? ইয়েস স্যার। ওকে ওকে ওকে। দেখো আমাদের এত স্টুডেন্ট রয়েছে, দেখো ইন্টারভিউ সেশনে কজন জয়েন করেছে? সেম জিনিস সবাই এসে যায়, আমরা চাকরি পাচ্ছি না, এতদিন কোর্স কমপ্লিট করে বসে আছি, কিন্তু কিছু স্টেপ নিতে হয়। সেই স্টেপগুলো দেখো, অলওয়েজ কোম্পানিতে এভরি সেক্টরে আপস ডাউন থাকবে, চাকরির ভ্যাকেন্সি প্রচুর বেশি থাকবে, কম থাকবে, বাট নিজের ডেভেলপমেন্ট, নিজের ইমপ্রুভমেন্ট, নিজের গ্রোথ কখনো যেন থেমে না যায়। এবং কিছু কিছু স্টুডেন্টের এরকম মাইন্ডসেট থাকে যে আমি এটা করেই শুরু করব, আমি এইটা দিয়েই কেরিয়ার স্টার্ট করব, এরকম কখনো হয় না। সামটাইমস কি হয়, তোমরা যেগুলো ভাবো ওগুলো প্র্যাকটিক্যালি হয় না। তুমি হয়তো ভাবছো যে আমার রুটোতে ভীষণ ভালো স্কিল আছে, কিন্তু এটাও হতে পারে তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে যখন কাজ শুরু করবে, চাকরি করবে, কারণ তোমরা এখন ফ্রেশার্স আছে, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু নেই। তুমি একটা চাকরিতে ঢোকার পর চাকরি করতে করতে দেখালো বা আমার তো মনে হয় এটা বেশি ইন্টারেস্টিং লাগছে, আমার এখানেও তো বেশ ভালো, দেখবে অনেকের সাথে এরকম হয়, প্রচুর লোকের সাথেই হয়, মেজরিটি লোকের সাথে এরকম হয়। একটা জায়গায় ঢুকলো, কাজ করতে করতে তার দেখো প্রচুর তাড়াতাড়ি, হয়তো 2-4-5 বছরের মধ্যে প্রচুর গ্রোথ হয়ে গেল। তো এরকম প্রচুর স্টুডেন্টদের মিসকনসেপশন থাকে। আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, তোমাদের কোর্স কমপ্লিট করার পরে যে কোনো একটা ডিপার্টমেন্টে ঢোকার চেষ্টা করো। আমাদের কোর্সের মধ্যে আমরা দেখো কে কি তোমাদের কমিউনিকেশন করেছে আমি জানি না, বাট যদি খুব ক্লিয়ার করে দেখো, কখনোই কোর্সে যখন অ্যাডমিশন নেয় কেউ বলেনি তোমাকে রুটোতেই চাকরি দেওয়া হবে, তোমাকে এডিটিংয়েই চাকরি দেওয়া হবে, তোমাকে কম্পোজিটিংয়েই চাকরি দেওয়া হবে, তোমাকে মোশন গ্রাফিক্সেই চাকরি দেওয়া হবে, এরকম কোনো
ফিল্টারেশন লাগিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি। ভিএফএক্স কোর্স করো, এটা ডেফিনেটলি চাকরি ওরিয়েন্টেড একটা জব পেয়েই যাবে তুমি যদি ঠিকঠাকভাবে শেখো, এটাই বলা হয়েছে, এটাই বলা হওয়া উচিত। এবার জানি না বাকি কী কমিউনিকেশন হচ্ছে। আমি এইচওডিতে বলছি, এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং তোমাদের ফ্যাকাল্টিদেরকে ওই কথাটা জিজ্ঞাসা করো, ফ্যাকাল্টিও সেম কথা বলবেন। তোমার যদি কাজের স্কিল ভালো থাকে, তার সাথে সাথে যে গাইডলাইন ইনস্ট্রাকশন দিলাম এগুলো ফলো করতে হবে। তুমি রিক্রুটারের সাথে আপনি কোনো কথাই বললেন না, তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা প্লিজ এক্সপ্লেন হোয়াট ইজ গার্বেজ রোটো অ্যান্ড প্রিসাইজ রোটো, বা একটা বেসিক অ্যাস্থেটিক্স থেকে তোমাকে কোয়েশ্চেন করলো হোয়াট ইজ কন্টিনিউটি অফ শর্টস, শর্টের কন্টিনিউটি সম্বন্ধে কী বোঝো, বেসিক কোয়েশ্চেন। ওনারা কিন্তু প্রচুর এক্সপেক্ট করেন একটা ফ্রেশার্সদের কাছ থেকে। ধরো আমরা যদি মার্বেল ডিসির মুভি অনেকেই দেখি, আমরা ইন্সপায়ার হয়ে চলে আসি, অনেকেই শুনেছি স্টুডেন্টদের মুখেই তোমাদের, স্যার আমি এটা দেখে চলে এসেছি। ওই শর্ট তোমরা কোনোদিনও কেউ করতে পারবে না যতই চেষ্টা করো, ওটা আসবে এক্সপিরিয়েন্স থেকে। ওখানে সিনিয়র লেভেল আর্টিস্টরা কাজ করেছে এবং কিছু কিছু জুনিয়র লেভেল আর্টিস্টদের কাজ ডেফিনেটলি ওখানে রয়েছে, কিন্তু সেগুলো দেখা যাবে লং শর্টে রয়েছে। লং শর্ট মানে ধরো আই থিঙ্ক তোমরা জানো একটা শর্টের মধ্যে ক্লোজ শর্ট হয়, এক্সট্রিম ক্লোজ শর্ট হয়, মিড শর্ট হয়, লং শর্ট হয়। ধরো একটা ফিল্মে একটা শর্ট আছে, দূরে একটা পুরো কি বলবো একটা ব্যাকগ্রাউন্ড আছে, দূরে ধরো কিছু একটা প্রবলেম হয়েছে, প্রচুর ক্রাউড, কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে বা ছুটে যাচ্ছে এরকম দেখাচ্ছে। ধরো ফাইট সিকোয়েন্সে, ধরো বাহুবলীর মতো যদি মুভির কথা বলি, বা 300-এর মতো যদি মুভি বলি, বা রিসেন্ট এরকম যদি কোনো ফাইটের মুভি তোমরা দেখে থাকো, তো অ্যাভেঞ্জার, মার্ভেলের, ডিসি যদি কিছু মুভি দেখে থাকো, তো ট্রান্সফর্মার মুভি বলতে পারো, তো দেখবে দূরের প্রচুর ক্যারেক্টারগুলো যেগুলো ক্লাউড, মানে ওগুলোকে তোমার ক্লাউড শটও বলা হয়ে থাকে, বা ক্লাউড মাল্টিফিকেশন, ঠিক আছে? তার মানে কিছু এরিয়া মানুষকে নিয়ে শ্যুট করা হয়, তারপর ওগুলোকে কম্পোজিটিংয়ে মাল্টিপল করে একটু এক্সচেঞ্জ করে তারপর ক্লাউডগুলোকে ফিল করা হয়, ঠিক আছে? তো ওই দূরে শটগুলো হয়তো ফ্রেশার্স দিকে দিয়ে করানো হয়, বাট ফ্রন্ট ফেজে এক্সট্রিম ক্লোজ শটগুলো এক্সপিরিয়েন্স আর্টিস্ট দিকে দিয়ে করানো হয় বিকজ অফ কোয়ালিটি, কারেক্ট? তো তোমাদের যখনই তোমরা কাজ করবে প্রোডাকশন হাউসে ঢুকে 8-9 ঘন্টা করে প্রচুর বছর ধরে কাজ করবে, আস্তে আস্তে কোয়ালিটিগুলো ইমপ্রুভ করে, বোঝা গেল? বাট ফ্রেশার্স লেভেলের জন্য যতটা প্র্যাকটিস করে যতটা বেটার করা যায় সেটা চেষ্টা করা উচিত। তো আর রিক্রুটাররা ওই মার্বেল ডিসি লেভেলের ওই হাই লেভেল অ্যাভেঞ্জার্স, ট্রান্সফর্মার, স্পাইডারম্যান বা আদার হলিউডের টপ যে প্রজেক্টসগুলো আছে যেগুলো দেখে আমরা হয়তো অ্যাভাতারের মতো মুভিজ, তো সেই কোয়ালিটির আউটপুট কিন্তু আমাদের স্টুডেন্টরা অনেক হলিউডের প্রজেক্টসে কাজ করেছে। তুমি আমাদের প্লেসমেন্ট পোর্টালে গিয়ে দেখতে পারো প্রচুর স্টুডেন্ট যারা ডিনেক, এমপিসি তো এখন নেই, টেকনিক্যাল আলাদা নামে হয়ে গেছে, স্ক্যানল্যান্ড, ভিএফএক্স, ফোক্স, তো এইসব কোম্পানি, মিল, এইসব স্টুডিওগুলোতে কিন্তু ওরা কাজ করেছে বা করছে, বা ফিউচারেও তোমরাও করবে। তো তারাও কিন্তু ফ্রেশার্স লেভেলে কাজ জানতো না মোটামুটি, অত অ্যাডভান্স লেভেলে একটা মোটামুটি এন্ট্রি লেভেলের কোম্পানিতে ঢুকে গেছে, কাজ করতে করতে স্কিল গ্রোথ করেছে। তো তোমাদেরকে সিম্পল কোয়েশ্চেনগুলো যাতে দিতে পারো সেইভাবে নিজেদের প্রিপেয়ার করো। আমি যে গাইডলাইনগুলো দিলাম সেগুলো চেষ্টা করো যাতে প্রপারলি করতে পারো, ব্যাস এটাই। ওকে, আচ্ছা, কেউ হুট করে কোয়েশ্চেন করলে পালিয়ে যাও না, আমাকে 2-3টে 1-2 করে র্যান্ডাম সবাইকে কোয়েশ্চেন করবো, তোমরা কোয়েশ্চেন আনসারগুলো দেওয়ার চেষ্টা করো। কিছু মিস্টেক হলে আমি অলওয়েজ বলে দেবো, এখানে লজ্জা পাওয়ার, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি অনেক সেশনে দেখেছি যখনই কোয়েশ্চেন করতে স্টুডেন্টরা পালিয়ে গেল, চুপ থেকে গেল। কিন্তু ভাবো যখন চাকরি করতে যাবে সেখানে তো কিছু কোয়েশ্চেন আনসার দিতেই হবে, শুধু কাজ করে কিন্তু চাকরি পাওয়া যাবে না, তোমাকে কমিউনিকেশন পার্টটাও রাখতে হবে, ঠিক আছে? তো ওটাও একটু নিজেদের করতে হবে। আচ্ছা আচ্ছা, প্রথমে একজন শুরু করবো। অঙ্কন একটু আনমিউট করো। ইয়েস স্যার। আমি কোয়েশ্চেনটা করে দিচ্ছি, তুমি তোমার পছন্দের ল্যাঙ্গুয়েজে তুমি করতে পারো কমফোর্টেবল। আমি জানতে চাইছি তুমি কত ক্লিয়ারলি আনসারটা দিতে পারছো, কারেক্ট?
আচ্ছা, আহ, এটা বলতে না, এটা না, জি জি তাহলে আজকে ভালো হয়েছে। what is the procedure of sequencement in জি, 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 হয় না? অঙ্কন পাশে না, তুমি তোমার আনমিউট করা রয়েছে, পাশে কেউ কমিউনিকেশন করছো তোমরা, তো ওটা না করে আমি যে আনসারটা কোয়েশ্চেনটা করলাম আনসারটা দিয়ে দাও আগে। হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ সিকোয়েন্সমেন্ট? সঠিক করে মাথায় কিছু আসছে না, মানে কিরকম কি বলা যেতে পারে। তোমরা কি ক্লাসে রয়েছো? হ্যাঁ, ইয়েস স্যার, আমি ইনস্টিটিউটে আছি স্যার। ও আচ্ছা, ওই জন্য আওয়াজটা আসছে। তো যা পাচ্ছ বলো, আমি তো কোনো ব্যারিয়ার দিয়ে দিইনি তোমাকে, আজকে না দিলে তোমাকে আজকে ফেল করে দেওয়া হবে। আজকে তো প্রথম দিনে তোমরা চাকরির ইন্টারভিউ দিচ্ছ না। আমি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, কি টাইপের কোয়েশ্চেন করা হয়, সিম্পল সিম্পল আমি জাস্ট জিজ্ঞাসা করছি, তোমরা একটা দুটো যদি করো তোমাদেরই বেটার হবে। বলো নিজের মতো করে। স্যার বুঝতে পেরেছি, কিন্তু আহ, একটু সমস্যা হচ্ছে আর কি, মানে কোনো কি সমস্যা নেই, বলবো ঠিক বলো। করে। তুমি তো বললে আমার পেন হয়ে গেছে, তাহলে বলতে কি প্রবলেম আছে বলো। সিকোয়েন্সমেন্ট বলতে যেটুকু মানে কোনো বডি পার্ট বা কোনো কিছুকে আমরা ঘুরে রিভিল করার জন্য আমরা করে থাকি মেনলি, যাতে কোনো কিছু অবজেক্টকে বাদ দেওয়ার পরে যে বাকি অংশটা থেকে যায় সেটাকে রিভিল করা হয়, নতুন করে সেটাকে রেডি করে দেওয়া হয়, যাতে কোনো রকম কোনো মানে অসুবিধে না হয় বুঝতে যে এখান থেকে কোনো কিছু রিমুভ হয়েছে। সেই জন্যই সিকোয়েন্সটা আমরা করে থাকি। আনসারটা ঠিকঠাক দেয়া হলো না, বাট চেষ্টা করেছো, এটার জন্য থ্যাংক ইউ। কিছুটা তো বলেছো, ঠিক আছে, কিন্তু খুব প্রমিনেন্ট আনসার দিতে হবে, ঠিক আছে। তো Yes. এগুলোর উপরে একটু চেষ্টা করো সবাই, কারণ কিছু টেস্ট ফাইল তোমাকে যেটা দেওয়া হবে ওর উপরে কিছু কোয়েশ্চেন কিন্তু করাই হবে, ঠিক আছে। কারণ শুধু Yes. টেস্ট ফাইল করবে তোমরা, করে কোম্পানি তোমাকে চাকরি দিয়ে দেবে এটা কোনোদিনও হয় না। কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন করবেই ওনারা, তো সেগুলো আনসার তোমরা কি করে দেবে, তো এর উপরে কেউ কোনোদিন ভাবোও না। ডেফিনেটলি কিছু স্টুডেন্ট হয়তো ভাবো, কিন্তু প্রচুর জায়গাতে এই প্রবলেমগুলো ফেস করেছি আমি তোমাদের সাথে, যে তোমরা বা যারা আসে ইন্টারভিউ দিতে তারা জিনিসগুলো ভাবেই না, শুধু কাজ করে কম্পিউটার বসে কাজটা করে নেয়। ডেফিনেটলি ওটাই ফার্স্ট প্রায়োরিটি। তুমি কাজটা যদি ভালো করে করতে পারো বাকি জিনিসগুলো কিন্তু করতে পারবে, ঠিক আছে। কারণ এটা এরকম ফিল্ড না যে তুমি কিছু বুকস পড়ে নিলে, সেই জন্য দেখো আমাদের কোর্স করার সময় কেউ কোনোদিনও আমরা বলি না বুকস কিনতে হবে, বাট অলওয়েজ কিছু পিডিএফ, কিছু ইনস্ট্রাকশন গাইডলাইন তোমাদের নেটে গিয়ে যদি পড়ে নাও, সেটা তোমাদের অ্যাডিশনাল বা অ্যাডিকুয়েট নলেজ মানে গ্যাদার করতে পারবে, যেটা তোমাদের হেল্প করবে, ঠিক আছে। সিনিয়র পোস্টে যখন উঠবে তখন একটা অ্যাস্থেটিক্স ক্রিয়েটিভ সেন্স লাগে, যেটার জন্য বেসিক ফ্যাকাল্টিরাও দেখবে বলে থাকে তোমাদের কখনো কখনো কিছু কিছু জায়গাতেই ওটা মোস্টলি লাগে, যেমন ম্যাট পেন্টিংয়ের সময় বলতে হয়, কম্পোজিটিংয়ের সেটা পার্সপেক্টিভ, প্রপোর্শন, অ্যালাইনমেন্ট, বেসিক ড্রয়িং সেন্স। কিন্তু এখানে কোনো হার্ডকোর তোমাদেরকে ড্রয়িং করতে হয় না, বাট বেসিক কিছু লাগে কনসেপ্ট, প্রপোর্শন, অ্যালাইনমেন্ট। একটা তোমরা কম্পোজিটিং করছো, একটা ধরো বিল্ডিং আছে, পাশে একটা ধরো একদম সিটির মধ্যে কিছু কোনো মুভির শট আছে, তো বিল্ডিংটার নিচে লোকগুলোকে বিল্ডিংয়ের থেকে বড় করে দিলে ওটা কখনো হয়? হ্যাঁ, সুপারম্যান টাইপের কখনো কোনো যদি ক্যারেক্টার ধরো, যদি আয়রন ম্যান টাইপের কিছু ক্যারেক্টারকে তুমি দেখাচ্ছ সেটা আলাদা ব্যাপার, বা হাল্কের মতো কিছু ক্যারেক্টার দেখাচ্ছ সেটা আলাদা ব্যাপার, বাট নর্মালি কি হয়? নর্মালি হয় না। তো ও প্রপোর্শন অ্যালাইনমেন্টের ব্যাপারটা খুব মাইনিউটলি আমাদের চেক করতে হয়। তো কোয়েশ্চেন আনসার সেশন নেক্সট দিনকে আমি আসবো, নিজেদের এর উপর একটু ভাবা উচিত, ঠিক আছে। আচ্ছা নেক্সট, কি কি নাম আছে, ইস্টেক। আচ্ছা নেক্সট আনমিউট করো তো। ইস্তিয়াক স্যার, ইস্তিয়াক। আচ্ছা ইস্তেয়াক, হুম। ফুল ফর্ম কি, মানে তোমার কোনো সারনেম নেই? ইস্তিয়াক রহমান। আচ্ছা পুরোটা লিখবে তাহলে, তাহলে বুঝতে সুবিধা হয়। ওকে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট তুমি বলো, তুমি কোন মডিউলে আছো ক্লাস? আমি পুরো প্রথমে, আমি মানে এই কিছুদিন আগে এনরোল হলাম মানে ইনস্টিটিউটে। ওকে, তো
তুমি শুধু তাহলে আমাকে ফটোশপটা শিখি। ওকে ফটোশপ। তাহলে তুমি বলো হোয়াট ইজ কম্পোজিশন, কম্পোজিটিং না কিন্তু হোয়াট ইজ কম্পোজিশন হচ্ছে বিভিন্ন মানে শর্ট গুলো নিয়ে একটা মানে ভিডিওতে ধরুন আহ, ওটা মানে অ্যাড করা, আহ, মানে অ্যাডজাস্টমেন্ট করা। এই যে তোমরা বলছো, তুমি বলতে বলতে মাঝে চুপ হয়ে যাচ্ছ, কোনো জিনিস যখন বলছো ওটা পুরোটা হ্যালো। কমপ্লিট করে দিতে হয়। শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা পুরোটা কমপ্লিট করছো না, পুরোটা কমপ্লিট করতে হবে। আমি তো বুঝতেই পারলাম না পুরোটা যে ওটা শেষ হলে না এখনো বলবে। যখনই কখনো এরকম টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা একদম যদি না জানো তখন তুমি বলে দেবে আমার জানা নেই। বাট যদি জানা থাকে চেষ্টা করবে যতটা সম্ভব একবারে ওটা বলে কমপ্লিট করে শেষ করে দিতে। তোমার কথাবার্তাতে বোঝা যায় যে তুমি কমপ্লিট করেছো। ক্লিয়ার? তুমি মাঝে চুপ হয়ে যাচ্ছ মানে এটা ঠিক না, এটা কমপ্লিট করেছো যতটুকু জানো পড়ে কমপ্লিট করে দেবে স্যার, এটাই ব্যাস। ক্লিয়ার? আচ্ছা তুমি বলো, হ্যাঁ হ্যাঁ তুমি একটু ব্রিফ করো। আমি যদি বলি হোয়াট ইজ কালার কারেকশন? কালার কারেকশন মানে একটা যে যেরকম কালারটা যাবে, যেরকম অ্যাস্থেটিকটা আসবে, সেটা মানে সেই অনুযায়ী কালারটা মানে অ্যাডজাস্ট করা, এটা কোনো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট শীর্ষেন্দু। ইয়েস স্যার। আচ্ছা তুমি আমাকে বলো, তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ রিমুভিং ক্রোমা স্ক্রিন ইন নিউক? স্যার আমার ওটা জানা নেই। আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ মাল্টিফ্রেম? কখনো এরকম যদি জিজ্ঞাসা করে চুপ থাকবে না, একটুখানি টাইম নিয়ে নেবে, নিয়ে বলবে এটা আমার জানা নেই। ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চেনে ওকে। যাবে। বুঝে গেছো? আচ্ছা হোয়াট ইজ রিপিল এডিট? স্যার নিউকটা সবে আমি একটু স্টার্ট করেছি, একটু প্রবলেম হচ্ছে নিউকটায়, তো ওটা ওকে একটু আচ্ছা জেনে। আচ্ছা তাহলে তুমি বলো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন প্রিসাইজ রোটো এন্ড গার্বেজ রোটো? প্রিসাইজ তো হচ্ছে একদম প্রপার, যে একদম প্রিসাইজ করে একদম বডির সাথে একদম টাচ করে করতে হয়, আর প্রিসাইজ রোটো। আর গার্বেজ রোটো হচ্ছে একটা নর্মাল একটা রোটো করে গার্বেজ করতে হয়, মানে একটা নর্মালি একটা করতে রোটো স্ট্রাকচার করে নিতে হয়। ঠিক আছে আজকে আমি বলছি না এগুলো, নিজে একটু ভেবে দেখবে কিভাবে এর থেকে বেটার এক্সপ্লেন করা যায়। এটা বেটার এক্সপ্লেন করা যেতেই পারে। ঠিক আছে? তো ওকে। এটা সম্বন্ধে সবার ভাবা উচিত। কারণ তোমাদের কথা শুনে আমি বুঝতে পারলাম তুমি যে জিনিসটা বললে, তুমি ক্লাস হয়ে গেছে, তুমি বুঝে গেছো, তুমি কাজটা করতেও পারবে। কিন্তু যেহেতু কেউ কখনো কোয়েশ্চেন করেনি যে প্রিসাইজ রোটো কী জিনিস একটু বলে দেখাও, তুমি বলবে স্যার আমি করে দিতে পারবো কম্পিউটারে, কিন্তু বলতে পারবো না। এরকম বললে তো হবে না, কিছু তো জিনিস বলতে হবে। তো চেষ্টা করো একটু বলার। প্রচুর কিছু লাগবে ঠিক না, আছে। বাট মিনিমাম জিনিসগুলো একটু জানা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। নেক্সট সুমনা মাইতি। ইয়েস স্যার। ওকে হোয়াট ইজ ডোপ সিট ইন নিউক? হোয়াট ইজ স্যার, কি বললেন আর বলুন? ডোপ সিট ডোপ শিট জেনারেলি ওই নিউকের নিচের দিকে অপশনটা আসে, ওখান থেকে কোনো ফ্রেম, পার্টিকুলার ফ্রেম সিলেক্ট করে ওটা এডিট করা যায়। মানে কোনো কাজ করেছি ওটাকে আমরা ডোপ শিট থেকে ওই
পার্টিকুলার কোনো একটা ফ্রেমকে সিলেক্ট করে ওই ফ্রেমে কি কাজ হয়েছে ওটা আমি কখনো হয়তো ডিলিট বা এডিট করতে পারি, ওকে, এইটুকু। তুমি জিনিসটা জানো। হ্যাঁ জানি, কিন্তু মানে ব্যাপারটা বলতে পারবো না। তো আমার প্রবলেমটা যেটা আমি যেটা বলেছি ওটা ভুল না ঠিক এবার বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে তুমি আমরা কাউকে এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু কাজটা জানি মোটামুটি। কিন্তু আমি পুরো ক্লিয়ারলি বুঝে গেলাম তুমি ডোপ সিট কি জিনিস। আমি যখনই বললাম হোয়াট ইজ ডোপ সিট ইন নিউক, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু এক্সপ্লেন হ্যাঁ করে দিলে এবং তুমি যেটা বললে 100% পারফেক্ট জিনিস বলেছো একদম। কিন্তু ওটা আচ্ছা। ক্লিয়ারলি কিন্তু বলতে পারছো না ডোপ সিটের কি কি কাজ হয়। তুমি কিন্তু করে দিতে বলে তুমি করেও দেবে। ডোপ সিট কি কি কাজ, আমি একটাই আনসার দিয়েছি কারণ এত কোয়েশ্চেন আনসার দিলে হবে না আমাকে। এবার এটা আর কিছুক্ষণের মধ্যে ক্লোজ করে দেবো। তো আমার আদার্স কিছু জিনিসও বলার আছে। তো তোমরা যে আনসারটা দিলে আমাকে ভেবে দেখো, ডোপ সিট হ্যাঁ শুধু কিন্তু সিলেকশন করে কি দেখা যায় সেটা করা যায় না। ডোপ সিট টাইম লাইনে ফ্রেমটাকে তুমি সামনে পিছনে করতে পারো, হ্যাঁ, এটাও করা যায়। করা যায়। লেয়ার হ্যাঁ চেঞ্জেসের জন্য ইউজ করতে পারো, মানে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ফোরগ্রাউন্ড হ্যাঁ, এটাও মিডগ্রাউন্ড করা যায়। করা যায়। কারেক্ট, হ্যাঁ ঠিক আছে। সব থেকে ডোপ সিটের যেটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, লেয়ার ম্যানেজমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ডোপ সিটটা হয়। বিকজ নিউক ইজ আ নোড বেস সফটওয়্যার, ওখানে লেয়ারের একটা প্ল্যাটফর্ম দেওয়া রয়েছে যেখান থেকে লেয়ারগুলোকে রিঅ্যারেঞ্জ বা ম্যানেজ করতে পারো। এটাই ডোপ সিটের মেজ কাজ। আদার্স অনেক কাজ আর রয়েছে, আমি জাস্ট একটা পয়েন্ট দিলাম। এগুলো সবাই প্লিজ দেখো, এগুলো কিন্তু দরকার। স্যার, একটা কোয়েশ্চেন ছিল, বলো। বলছি আমাদের কিছু কোয়েশ্চেন যদি দিয়ে দেওয়া হতো তাহলে সুবিধা হতো না জিনিসটা মানে প্রিপেয়ার করতে। দেখছি সাজেশন দিয়েছো, যদি করা যায় হ্যাঁ দেখবে। তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছিলাম কিছু স্টাডি মেটেরিয়াল, আমি পাঠিয়েছিলাম কিছু না অ্যাস্থেটিক্স। স্যার, পাইনি তো তখন মনে হয়। জানি না, আরেকবার স্যার, একবার আজকে যদি করে ঠিক আছে দেওয়া ঠিক যায় আছে, দেখবেন। আমি দাঁড়াও আমি একটু নোট ডাউন করে নিচ্ছি, আমাদের কোঅর্ডিনেটরকে দিয়ে সব গ্রুপে পোস্ট করে দেবো। 1 মিনিট দাঁড়াও। দেখো এগুলো আমি আবার বারবার বলছি, যেমন একটা স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করে, স্টুডেন্টের পেরেন্টস, স্যার আমাদের কিন্তু বই কিনতে হবে, কোনো বই কেনার দরকার নেই। দাঁড়াও 1 মিনিট, আমি একটু লিখে নিই। দেখো ব্যাপার যেটা হচ্ছে, এই যে আমাদের সাবজেক্টগুলো আছে এগুলোর ওই ট্র্যাডিশনাল নর্মাল জিনিসের মধ্যে তো মুখস্থ করে কিছু হবে না, ঠিক আছে। তুমি জিনিস একটা পড়ে নিলে, মুখস্থ করে তুমি পাস করে দেবে, প্রচুর কিছু হয়ে যাবে না। পুরোটাই প্র্যাকটিক্যালি, যে যতক্ষণ বসে কম্পিউটারে বসে যত বেশিক্ষণ টাইম কাজ করতে পারবে তার ইমপ্রুভমেন্ট, তার স্কিল ততটাই বেশি হবে। কারেক্ট। এর সাথে সাথে কি হয়, তুমি যেটা বললে, ডেফিনেটলি কিছু অ্যাস্থেটিক্স রয়েছে যে জিনিসগুলো দরকার, যেগুলো নলেজ হলে তোমাকে কাজ করতে হেল্প করবে, তোমার কাজটা বা তোমার থিঙ্কিং প্রসেস, ক্রিয়েটিভ সেন্স ডেভেলপ করতে বা ভিজুয়াল তোমার ওটা অ্যারেঞ্জমেন্ট করতে এটা সুবিধা হবে। যেমন আমি বললাম পার্সপেক্টিভ, কালার থিওরিটা খুব ইম্পর্টেন্ট। পার্সপেক্টিভ, প্রপোর্শন, অ্যালাইনমেন্ট এটা আছে, কালার থিওরি আছে, একটা ফিল্মের ন্যারেশন আছে, কম্পোজিশন, অ্যাস্থেটিক্স আছে। এগুলো তোমরা দেখো। যেমন প্রচুর কোম্পানিতে আমি বলছি, অনেকই আমার সামনে যখন আমাদের মোবাইল ইনস্টিটিউট থেকেই বাইরে থেকে অনেক কোম্পানি এসেছে, অনেক বছর আগের কথা বলছি, আমার সামনে বসেই কোয়েশ্চেনগুলো করছেন। ওনারা সিম্পল কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট মানে কি করেছে, যে ওনাদের একটা ফাইল স্ট্রাকচার দিয়ে দিয়েছিলেন, যে টেস্ট ফাইল, ওটা পেন্টের একটা টেস্ট ছিল। কারেক্ট। তো ওনার একটা ফাইল স্ট্রাকচার ছিল, একটা 2D ট্র্যাক করে করতে হতো। তো 2D ট্র্যাকের উপর একটা ফোল্ডার বানিয়ে দিয়েছিলেন এবং ওখানে বলে দিয়েছিলেন যে এটা পুরো কাজটা করতে হবে অনলি সেলভেটে। কারেক্ট। এসএফএক্স এর ট্র্যাকিং এর জন্য একটা ফোল্ডার বানিয়ে দিয়েছিলেন এবং আউটপুটের জায়গায় দিয়েছিলেন এবং ওখানে লিখে দিয়েছিলেন যে ডিপিএক্স এর আউটপুট লাগবে আর একটা এমওভি রেন্টার লাগবে। স্টুডেন্ট কি করেছে, অনলি এমওভিতে একটা আউটপুট দিয়ে বাইরে ফেলে দিয়েছে, ফোল্ডারের মধ্যে দেয়নি। তো এরপরে যখন ওখান থেকে কোয়েশ্চেন, মানে স্টুডেন্টকে কোয়েশ্চেন করা হয়, আচ্ছা প্রোডাকশন হাউসে যখন ফাইনাল এই তোমাদের শর্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর কি কোন রেন্ডার ফরম্যাটে
ওটাকে নেওয়া হয় বা কাজটা করা হয়। স্টুডেন্ট কিন্তু কিছু বলতে পারলো না, তার মানে ভাবো স্টুডেন্ট কাজটা করেছে, ও জানি না কোন ফরম্যাটে কাজ করেছে, সিলেবাসে ডেফিনেটলি আছে, ফ্যাকাল্টিতে দেখানো হয়, ইমেজ সিকোয়েন্সে কিন্তু আউটপুটটা বের করতে হয়। অলওয়েজ আমরা যখন শরীর বানানোর জন্যে বা কাজটা ফ্যাকাল্টিকে দেখানোর জন্য এমওভিতে একটা রেন্ডার দিই, সেটা MP4 হতে পারে, এমওভি হতে পারে, ওটা জাস্ট চেক করার জন্যে, কারেক্ট, ওটাতে আমার কোনো প্রবলেম নেই। বাট যদি আমরা একটা প্রপার পাইপলাইনে কাজ করি বা প্রসেসের মধ্যে দিয়ে কাজ করি, তাহলে ভিএফএক্সের কাজের জন্য কিন্তু সিকোয়েন্স ফাইলই কিন্তু রেন্ডারটা দিতে হয়। ম্যাক্সিমাম জায়গাতে ডিপিএক্স এবং ইএক্সআর প্রেফার করে, পেন্টের জন্য মোস্টলি ডিপিএক্স প্রেফারেবল অ্যাজ ওয়েল অ্যাজ কম্পোজিটিংয়ের জন্য, বিকজ ওকে ম্যাক্সিমাম কালার ভ্যালুস ওটা ক্যারি করে বলে ডিপিএক্স ইউজ করতে বলা হয়। তো এই যে এই ব্যাকগ্রাউন্ডের এই জিনিসগুলো, এগুলো তোমাদের একটু একটু জানতে হবে। হুট করে তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ফুল ফর্ম অফ ডিপিএক্স বা ডিপিএক্স স্ট্যান্ড ফর, তখন তোমাকে বলতে পারবে না। তো সেই জন্য এবং এইরকম কোয়েশ্চেন কিন্তু এই মেনলি যে কতগুলো নাম বললাম ফরম্যাটের, রেন্ডার ফরম্যাটের, এর কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হয়। তো এইগুলোর উপর সবাই একটু কাজ করো, তাহলে বেটার হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা শুভশ্রীর কাছে যাব। শুভশ্রী, তুমি আমাকে বলো, আফটার এফেক্টসের জন্য আমরা পজিশনিং অ্যানিমেশন বা কিফ্রেম অ্যানিমেশন দিয়ে কম্পোজিটিং করি, তো দুটো কোয়েশ্চেন করা হবে তোমাকে। একটা কোয়েশ্চেন বলো মাস্কিং কি, আর হোয়াট ইজ অ্যানিমেশন, একটা একটা করে বলো। স্যার অ্যানিমেশন হলো ধরুন আমরা কোনো শটের ওপর কি কাজ করছি, তো তখন সে কাজটা করার সময় আমরা যেই রুলস গুলো ফলো করি, মানে কোনো শটকে অ্যানিমেট করার জন্য আমরা অ্যানিমেশন রুলসটা ফলো করি, মানে আমরা অ্যানিমেশন দিই আর কি। আচ্ছা, নেক্সট বলো মাস্কিং। মাস্কিং মানে ধরুন মাস্কিং বেশিরভাগ ক্ষেত্রে আমরা ম্যাট পেন্টিং এর ক্ষেত্রে ইউজ করি। ম্যাট পেন্টিং এ যেহেতু মানে অনেকগুলো পিকচার নিয়ে একটা সিন তৈরি করা হয়, তো আমরা বিভিন্ন পিকচার থেকে কিছু পার্টিকুলার পার্ট কেটে নিয়ে সেই ম্যাট পেন্টিংটা অ্যাড করি, তো ওই কেটে নেওয়ার প্রসেসটাকে মাস্কিং করা বলা হয়। ওকে, ওকে, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন আছে, বলো। বলছি স্যার আপনি মিটিং এর প্রথম দিকে বললেন না যে মোশন গ্রাফিক্স এর উপরে অনলাইনে কোর্সটার কথা, তো আমার তো কমপ্লিট হয়ে গেছে, তো আমি কি করতে পারবো? সবাই করতে পারবে, তোমাদের গ্রুপে পোস্টটা চলে যাবে, ঠিক আছে? সবাই জয়েন আচ্ছা করতে আচ্ছা, পারবে, হুম, ঠিক আছে? সবাই আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এডিটিং এবং মোশন গ্রাফিক্সের উপর সবাই করতে পারবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন করছি, এটা সবাইকে, আমাকে যে প্রথমে বলতে চাইবে সে হ্যান্ড রেজ করবে। আচ্ছা, আমাকে বলো ট্রানজিশন কি? ট্রানজিশন what is transition in video editing বা film editing? Transition কেউ তো একজন সাহস করে বলো। হ্যাঁ, বলছি ওই একটা কাট থেকে অন্য কাটে যে মানে ট্রান্সফার করাকে ট্রানজিশন বলে। গ্রেট, থ্যাংক ইউ। নেক্সট শুভশ্রী বলো। স্যার দুটো ডিফারেন্ট শটের মধ্যে স্মুথলি যেই অ্যানিমেশনটা হয় সেটাকে ট্রানজিশন বলা হয়। ঠিক, পারফেক্ট, থ্যাংক ইউ। দুজনে ঠিক কথা বলেছো, দুজন আলাদাভাবে বলেছো, বাট জিনিসটা বোঝাতে পেরেছো, আমি বুঝতে পেরেছি, এটাই লাগবে। আমি এই কোয়েশ্চেনটা কেন বললাম, এই যে তোমরা দুজন সাহস করে বললে এই জিনিসটা দরকার, এবং দুজনে কিন্তু রাইট জিনিস বলেছো। তো এইগুলোর উপর প্লিজ একটু কাজ করলেই তোমরা করতে পারবে, কারণ তোমরা তাহলে শরীরগুলো কি করে বানালে এগুলো যদি করতে না পারো, ঠিক আছে?
তো এগুলোর উপর প্লিজ সবাই একটু করে কাজ করতে থাকো, তাহলে দেখবে এগুলো কখনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা লাস্ট আমার একটা পয়েন্ট বলার আছে, সেটা দেখছিলাম আমি কিছু কিছু স্টুডেন্টের সিভিতে, তো প্লিজ সিভিগুলো সবাই বানিয়ে নিও কোর্স কমপ্লিট হওয়ার আগে। যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য তো ডেফিনেটলি আমাদের কিছু স্যাম্পেল সিভি প্লেসমেন্ট পোর্টালে দেওয়া রয়েছে, ওগুলো জাস্ট এ স্যাম্পেল, কী কী ইনফরমেশান দেওয়া উচিত ওগুলোই কপি পেস্ট করে বানাতে হবে এরকম না, কারণ আমাদের কয়েক হাজার হাজার স্টুডেন্ট আছে, কিছু পাস আউট হয়ে বেরিয়ে গেছে, এখন কারেন্ট আছে, ওরাও পাস আউট হয়ে যাবে, আবার অ্যাডমিশন হবে। সবাই যদি একই জিনিস, আমরা ওটা চেঞ্জ করেছি কিন্তু সবাই একই সিভি বানালে ওটা খুব মনোটোনাস হয়ে যাবে। ওগুলো বেসিক কিছু ইনফরমেশান যেগুলো সিভিতে দেওয়া উচিত, যেমন একটা টেকনিক্যাল একটা এরিয়াস দেওয়া রয়েছে, ঠিক আছে? তার মানে তুমি এই কোর্সটা শিখে কী কী জিনিস জানলে, যে তোমার সিভি শরীর দুটোই দেখে এক্সপ্লেন, তো তুমি তো ওখানে সেখানে এক্সপ্লেন করতে পারবে না, কারণ তুমি তো বলতে পারবে না, তোমার সাথে কোনো কমিউনিকেশন হচ্ছে না। তুমি ইমেল করেছো, ডিজিটালি দুটো জিনিস যাচ্ছে ওনাদের কাছে, একটা যাচ্ছে সিভি যেখানে তোমার কারিকুলাম ভাইটা যেটা পুরো ডিটেলস তোমার সম্বন্ধে ওখানে লেখা রয়েছে, আর একটা আছে শরীর লিঙ্ক, কারেক্ট? তো ওখানে প্রপার ইনফরমেশনটা থাকা উচিত, তুমি এই কোর্সটা করে কী কী শিখেছো, একটা তো জায়গাতে লিখে নিচ্ছ তুমি মোবাইল ইনস্টিটিউট থেকে এই ভিএফএক্স কোর্সটা করেছো, কোর্সের কন্টেন্ট কী কী আছে ওখানে। আমি আগের দিনকে আমাদের একটা ইনস্টিটিউটে গিয়ে কিছু স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করছিলাম, দেখলাম ওরা কেউ মেনশানই করেনি, ওই জায়গাটা মেনশান করা উচিত। আমাদের কিন্তু স্যাম্পেল টেমপ্লেটসে দেওয়া রয়েছে, কী কী দেওয়া আছে জানো তো? ওখানে ধরো তোমরা মানে কম্পোজিশন, নট কম্পোজিটিং, কম্পোজিশন অ্যাস্থেটিক শিখছো, কালার কারেকশন শিখছো, ঠিক আছে? ওখানে লেয়ার বেসড কম্পোজিটিং তোমরা শিখছো, মানে ইন এনি সফটওয়্যার, either After Effects, either Silhouette, either Nuke, either Photoshop as well, সব জায়গাতে শিখতো। ওকে, সেটা তোমরা লিখতে পারো। স্টিডিওস্কোপিং রোটো আর ভিএফএক্স রোটো শিখছো, গার্বেজ রোটো, প্রিসাইজ রোটো শিখছো, এদিকে পেন্টের ক্লিন প্লেট শিখছো, সিকোয়েন্স পেন্ট শিখছো, 2D ট্র্যাকিং শিখছো, 3D ট্র্যাকিং শিখছো, কার্ড পজিশন শিখছো, এডিটিং শিখছো, এদিকে তোমার লাইভ অ্যাকশন কম্পোজিটিং, সিজি কম্পোজিটিং শিখছো, ক্রোমা রিমুভিং শিখছো, আবার নতুন কোর্সে এআই এর কোর্সে এখানে আবার মোশন গ্রাফিক্সও শিখছো। এই জিনিসগুলো তোমাদের সিভিতে হাইলাইট করে দেওয়া উচিত একটা, মানে এটা হচ্ছে টেকনিক্যাল এরিয়াজ, সিভিতে এই এরিয়াটা থাকা উচিত। শুধু মোবাইল ইনস্টিটিউট থেকে আমি কোর্স করি যেটা না, কোর্সে কী কী শিখেছো সেই পয়েন্টটা কিন্তু অনেকেরই জায়গাতে মিসিং থাকে, এটা হাইলাইট করা উচিত। বাট যখন যে কোম্পানি তুমি অ্যাপ্লাই করবে অলওয়েজ তোমার সিভিটা এডিট করা উচিত। সিভির প্রথমেই একদম তোমার নাম থাকবে, ওখানে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বা তোমার স্পেশালাইজেশন যেটা যার উপর অ্যাপ্লাই করছো নামটা চেঞ্জ করে করে অ্যাপ্লাই করবে। ধরো তুমি একটা এডিটিংয়ের জন্য এক জায়গাতে অ্যাপ্লাই করছো, তো উপরে লিখে দিলে ভিডিও এডিটিং, আবার কোনো একটা নতুন কোম্পানিতে ভ্যাকেন্সি বেরিয়েছে ওখানে মোশন গ্রাফিক্সে অ্যাপ্লাই করছো বা রোটোতে অ্যাপ্লাই করছো, ওটা আবার এডিট করে ওখানে উপরে লিখে দাও মোশন গ্রাফিক্স, এখানেও মোশন গ্রাফিক্সের লিঙ্কটা দাও। আবার ধরো রোটোর জন্য অ্যাপ্লাই করি, তাহলে উপরে লিখে দাও রোটোস্কোপিং, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট বা রোটোস্কোপিং, আবার ওখানে রোটোস্কোপিংয়ের ইউটিউব লিঙ্কটা দিয়ে দাও। তো অলওয়েজ এটা চেঞ্জ করা উচিত যে ডিপার্টমেন্টে যখন অ্যাপ্লাই করছো, কারণ তুমি সবই জানো, কিন্তু একটা কোম্পানিকে তুমি এরকম সব লিঙ্ক দিয়ে সব দেখাবেন, তাহলে তোমার চাকরিটাই দেবে না। যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছো, কারণ ওনাদের একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা তোমাকে ম্যাচ করতে জানতে হবে। তো তাই ওখানে গিয়ে ওটা দিয়ে দাও, কি দেবে, লিঙ্ক দেবে এবং ডেজিগনেশনটা দিয়ে দেবে। ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ। তো আজকে আমি অনেক পয়েন্ট, অনেক টপিকই কভার করে দিয়েছি। এবার বলো ফার্দার আর কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, স্যার একটা কোশ্চেন ছিল। আই উইল ক্লোজ দ্য মিটিং। আচ্ছা বলো। স্যার বলছি যে সিভিতে তো সফটওয়্যার গুলো দিতেই হয়, তো আপনি যেগুলো বললেন রোটো পেন্ট, রোটো সিকোয়েন্স পেন্ট, এমনি যেগুলো আর কি শিখেছি সেইগুলোর জন্য আবার আলাদা একটা রো করে সেগুলো লিখতে হবে সিভিতে? ওটা লেখা উচিত ডেফিনেটলি, একটা টেকনিক্যাল এক্সপার্ট এরিয়াজ, টেকনিক্যাল এরিয়াজ, হ্যাঁ ওটা হেডিং থাকবে। হ্যাঁ ওর মধ্যে তুমি
এগুলো দিয়ে দিলে আচ্ছা, আর একটা সফটওয়্যার স্পেসিফিকেশন দিয়ে দাও। হ্যাঁ ওটা আছে করা আমার। সফটওয়্যার নেমের জায়গায় সফটওয়্যার নেম দিয়ে দাও ওখানে। হ্যাঁ হ্যাঁ আফটার এফেক্টস, নিউক, সেলভেট, হ্যাঁ মোকা, যা যা হ্যাঁ জিনিস শিখেছো, কোর্স হুম শিখেছো, হুম দুটো পার্ট থাকা উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর বলো হ্যালো স্যার, বলো বলো। স্যার যে তুমি আপনি যে কোর্সটার কথা বলছিলেন, ওই কোর্সটার একটু স্যার যদি ডিটেলস কিরকম কি মানে কিভাবে আমরা জয়েন করতে পারবো একটু যদি বলতেন তাহলে। তোমাদের গ্রুপে চলে যাবে, সবাই করতে পারে জয়েন, কোনো প্রবলেম নেই, কিছু শিখতে পারবে। তোমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাবে সবার কাছে, ব্যাস লিঙ্ক চলে যাবে, যে টাইম আছে ওই টাইমে অ্যাপ্লাই করবে, জয়েন করবে, ব্যাস। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওই স্টাডি ম্যাটেরিয়ালটা যদি একটু মানে পাঠানো যেত তাহলে খুব ভালো হতো আর ওটা কি। আমি দেখছি, ওটা আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে, ওটা আমি দেখছি। স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বলবো কিছু একটা? আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ বলছি স্যার, আপনি যে প্রথমে বললেন না যে ইন্টারভিউ যে স্যাম্পেল গুলো দেয় কোম্পানি থেকে, ওইগুলো কি গ্রুপে শেয়ার করতে পারবেন না? আমি তো মানে পুরো নোভাইস, ওইগুলো মানে থেকে কিছু মানে ইন্টারনেট থেকে মানে শিখতে পারবো। আমি নোট করে নিয়েছি, ওগুলো আমি কিছু দিয়ে দেবো, গ্রুপেই আমরা দিয়ে দেবো, ঠিক আছে, ওকে ঠিক আছে। গ্রুপেই আমরা দিয়ে দেবো। বাট প্লিজ এই জিনিসগুলোর উপর নিজে থেকে একটু কাজ করতে হবে, নিজেরা একটু কাজ করো, ঠিক আছে, এগুলোর ওপর ব্লাইন্ডলি, যেমন তোমরা নিজেরাই বুঝে গেছো। আই থিঙ্ক যাদেরকে আমরা সবাইকে জিজ্ঞাসা করলাম, যেমন সুমনাকে যে কোয়েশ্চেনটা করলাম, সুমনা পুরো ক্লিয়ার, মানে আমি একদম স্পেসিফিক বলছি ডোপ সেটার, ও কিন্তু ক্লিয়ার বললো, এবং আমি খুব ভালো করে বুঝতে পারছি, কারণ আমি জিনিসটা মানে, এবার যদি তুমি অন্য কাউকে বুঝো সে বুঝতে পারবে না, কিন্তু যেহেতু আমি এই সাবজেক্টেরই লোক, আমি একদম ক্লিয়ার বুঝতে পারলাম তোমার কথা শুনে, তুমি পরিষ্কার বুঝতে পারছো, বুঝে গেছো, জানো, কিন্তু তুমি বলতে ঠিকঠাক পারলে না, এক্সপ্লেন করতে পারলে না। তো সেম জিনিস, এগুলোর উপর একটু কাজ করো, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, এবার আমার ওভারঅল একটা ফিডব্যাক দাও, এই যে এতক্ষণ ধরে ডিসকাশন হলো, কিছু শেখা গেল এখান থেকে, কিছু হেল্প হলো কি? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো চেষ্টা করবে এই মিটিংগুলোতে জয়েন করা, কিছু ইনফরমেশন পাবে, এগুলো তোমাদের হেল্প করবে। কারণ কিছু কিছু স্টুডেন্ট লাস্ট মুহূর্তে চলে আসে, আমাদের চাকরি হচ্ছে না, কোনো হেল্প পাচ্ছি না, ওরা মিসকনসেপশন নিয়ে বসে আছে, আর আমরা মিসকনসেপশনগুলো দূর করার জন্যে কন্টিনিউ তোমাদেরকে এফোর্ট দিচ্ছি, মানে আমরা লেবার দিচ্ছি, হার্ডওয়ার্ক করছি। তো তোমরা যদি তোমাদের জন্য এই জিনিসগুলো অ্যারেঞ্জ করো, আজকে ধরো এই ফিউ স্টুডেন্ট অনলি জয়েন, তোমরা যদি সবাই জয়েন করো, সবাই ইনফরমেশন পেয়ে, সবার ভালো হতো, কিন্তু স্টুডেন্টগুলো নেগলিজেন্সি, ক্যাজুয়ালনেসের জন্য এটা হচ্ছে না। আর প্লিজ যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, আই বিলিভ তোমরা সিরিয়াসই আছো, তাই এত স্টুডেন্টের মধ্যে তোমরা জয়েন করেছো, রিলগুলোর উপর কাজ করো। শরীর দেখে আমি অ্যাপ্রুভ হয়ে যায়, ওগুলো সব অ্যাভারেজ, এক্সট্রাঅর্ডিনারি শরীর হচ্ছে না। ক্যানভাসের পোর্টালে গিয়ে তোমরা ক্যানভাসের কাজগুলো দেখতে পারো, ক্যানভাসের কাজগুলো প্রচুর এক্সট্রাঅর্ডিনারি কাজ হয়েছে, ভীষণ এক্সেলেন্ট কাজ হয়েছে, ওই কাজগুলো দেখতে পারো, ওগুলোকে রেফারেন্স নিয়ে তোমরা নিজেদের শরীরগুলো রেডি করতে পারো। ভালো কাজ কিন্তু করতে হবে, ভালো কাজ যদি করো, ইন্ডাস্ট্রি ডাউন থাকুক আপ থাকুক, কিছু না কিছুভাবে তোমরা চাকরি পেয়ে যাবে। এর সাথে সাথে তোমার কমিউনিকেশন পার্ট, যে টেকনিক্যাল কোয়েশ্চেন আনসার সেশানেরটা হলো আজকে, ওই পার্টগুলোর ইমপ্রুভমেন্ট দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কমিউনিকেশন বা প্রেজেন্টেশন স্কিল। তুমি কিছু বলবেই না, আমি আনসার দিলাম, আমি মানে কোয়েশ্চেন করলাম, তুমি আনসারই দিলে না, চুপচাপ বসে রয়েছো, হবে না, হবে না। এবার আরও তো আজকে অতটা দিনে আমরা চেষ্টা করছি প্রতি মাসে এই সেশনগুলো কন্ডাক্ট করার, আমি অনেক আমরা সবাই মিলে, সব হেড অফিস থেকে, ফ্যাকাল্টিরা, তোমাদের ইনস্টিটিউট থেকে সবাই চেষ্টা করছি এইগুলো কন্ডাক্ট করা। ধরো তুমি একটা মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোরে কোম্পানিতে অ্যাপ্লাই করলে, ওনারা তো বাংলা বুঝবেন না, তাহলে করতে হবে ট্রাই টু স্পিক হিন্দি অর ইংলিশ অ্যাটলিস্ট। তোমাকে ওখানকার মারাঠি ভাষা জানতে কেউ বলছে না, হিন্দি ইংলিশ তোমাকে জানতে হবে, বলতে হবে, ওই পার্টটার ওপর তোমাদের কাজ করা উচিত। একটু কাজ করো, নেক্সট সেশনগুলোতে আমরা একটু ইংলিশ হিন্দিতে একটু কমিউনিকেশন করবো, ইট উইল বি বেটার ফর আস, ইট উইল হেল্প এভরিওয়ান ফর এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো আজকের মতো এখানে আমরা ক্লোজ করছি। থ্যাংক ইউ